So let's start with the questions. টেস্ট ক্লাস নিয়ে কার কি কোয়েশ্চেন আছে বলো? স্যার পজিটিভ টেস্ট আর নেগেটিভ টেস্ট কি? ওকে, আর আরো কিছু কোয়েশ্চেন্স আছে, যেমন ইউটিলিটি ক্লাস এন্ড ইউটিলিটি মেথডস আর টেস্ট ক্লাস আর টেস্ট মেথডস এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, একদম আছে। আর একটা ট্রিগার আমি ওখানে যেটা ট্রেল হেডে দেওয়া ছিল অ্যাকাউন্ট ডিলিশনের জন্য, সেই ট্রিগারটা অ্যাক্টিভ করার আগে আমি অ্যাকাউন্ট ডিলিশনের 4টে কন্ডিশন দিয়ে একটা টেস্ট ক্লাস রান করেছিলাম। তার মধ্যে দুটো কন্ডিশন রান করছে, দুটো কন্ডিশন রান করেনি। এবার ট্রিগারটার জন্য দুটো কন্ডিশন রান করেনি, তাহলে বাকি দুটো কন্ডিশন কি করে রান করলো ট্রিগার ছাড়া? ওকে, এটাতেও আসবো, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, প্রথম জিনিস হচ্ছে হোয়াট ইজ, আচ্ছা আমি অঙ্কিতা ছাড়া আর কারোর কাছ থেকে কোনো কোয়েশ্চেন পেলাম না, তার মানে আমি ধরে নেবো বাকিদের কাছে এভরিথিং ইজ ক্লিয়ার। না স্যার ক্লিয়ার না, একটু না আমার স্যার অ্যাসাড ইকুয়াল দিয়ে যেটা মানে লাস্টে আমার করতে হয় এই টেস্টে, ঠিক আছে, ওখানে আমার ভ্যালু কিছু মানে এরর দেখা, যখন কোনো ওই ট্রিগারের ইনসার্ট করছি, তখন ওই যখন ইনসার্ট যে ফার্স্ট ইনসার্টটা ওটা এরর দেখাচ্ছে। বুঝতে পেরেছি, তারপরে বলো আর কি আছে? না আর কিছু নেই, ওটাই তোমাকে দেখাতাম আর পরে। কোনো ইস্যু না, শুধু না আর কিছু ইস্যু না, ওটাই। ওকে ওকে, শান্তা। স্যার আমার প্রবলেম হচ্ছে আমি টেস্ট ক্লাস স্যার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তো স্যার করবো, কিন্তু স্যার ওটা ম্যাচ করতে পারছি না, মানে কিভাবে লিখবো এগুলো স্যার। স্যার দেখে দেখে তো ওটা দেখে তো ঠিক আছে স্যার, না দেখে স্যার আসছে না, সেটাই বুঝলাম, মানে না দেখে লজিক মাথায় আসছে না স্যার। টেস্ট ক্লাসের জন্য কি কি লজিক লিখতে হবে সেটাই স্যার। টেস্ট ক্লাসের জন্য লজিক লিখতে হয় না, ঠিক আছে। এনিওয়ান এলস? স্যার আমার একটু কনফিউশন আছে স্যার, ওই শান্তা যেরকম বললো ওই টেস্ট ক্লাসের মতো কোথায় কি ইউজ করতে হবে, আমি দীপাঞ্জন দাকেও টেক্সট করেছিলাম কিছু কিছু জিনিস নিয়ে। আমি আর একটু ডেপথে মানে ক্লাসটা করবো, মানে আর কি আর একটু প্র্যাকটিস করবো। ওকে, সোমনাথ দা কিছু বলছিলেন? বলছি আপনার ওই পজিটিভ সিনারিও, নেগেটিভ সিনারিও আর বাল্ক রেকর্ড আপডেট, এই টেস্টিং গুলো কি করে করবো অ্যাকচুয়ালি? ওখানে তো গভর্নমেন্ট আছে 1 থেকে 200 বেশি রেকর্ড আপডেট করা যায় না, কিন্তু তার থেকে বেশি রেকর্ড আপডেট হলে বা যদি কোনো এরার আছে সেটাকে কি করে হচ্ছে গিয়ে আমরা রিকভার করবো টেস্ট ক্লাস থেকে? টেস্ট ক্লাসের এরার ডাইরেক্টলি রিকভার করা যায় না। টেস্ট ক্লাস যখন আমরা এক্সিকিউট করছি তখন ওই এক্সিকিউশনের জায়গায় লগের মধ্যে ওই এরারটা আসবে, তো এটাতেও আসবে। মানে অল দিস কোয়েশ্চেন্স আর কোয়াইট অ্যাডভান্সড কোয়েশ্চেন্স, বেসিক জিনিস। why we need to write test class. Is that clear to everybody? স্যার একবার রিপিট করবেন? হ্যাঁ স্যার, কেন লিখবো টেস্ট ক্লাস লেখার রিকোয়ারমেন্টটা কি? স্যার কোড কভারেজ কি আমি যে ক্লাসটার উপরে টেস্ট ক্লাস রান করছি সেটা কতটা অ্যাকিউরেটলি এক্সিকিউট হচ্ছে সেটা বোঝায়, মানে কোড কভারেজ কি সেটা ইন্ডিকেট করে? কারেক্ট। আমরা যখন কোনো ক্লাস লিখছি অ্যাপেক্স ক্লাস, তার মানে আমি কোনো একটা বিজনেস লজিককে পারফর্ম করছি, রাইট? কোনো একটা বিজনেস লজিক পারফর্ম করার জন্য আমি একটা অ্যাপেক্স ক্লাস লিখেছি। নাও আমি রিয়েল টাইম সিনারিওতে সেই ক্লাসটা কিভাবে বিহেভ করবে সেই জিনিসটা আমি রিয়েল টাইমে ইউজার এক্সপিরিয়েন্সের উপর বেস করে তো ছেড়ে দিতে পারি না। আইডিয়ালি আমার কি করার কথা সেটা হচ্ছে যে আমার করতে হবে। Now how I can test, what is the way to test that whatever logic I have written,
that is the correct one. To identify and to like whether we have written the right logic or not, সেই চেকিংটা করা হয় টেস্ট ক্লাসের থ্রু দিয়ে, ঠিক আছে? এবং এই বিজনেসের চেকিংটা যাতে ম্যান্ডেটরি হয় সেই জন্য সেলসফোর্স ক্লাসের সঙ্গে টেস্ট ক্লাস জিনিসটাকে ম্যান্ডেটরি করেছে। এবং এর একটা মানে দেয়ার ইজ এ লং হিস্ট্রি অফ টেস্ট ক্লাস, মানে হাউ ইট হ্যাজ ইভলভ। আমি সেই ডিটেলস গুলোতে আর খুব বেশি যাচ্ছি না। প্রাইমারিলি এই ইউনিট দিয়ে আমরা যেরকম ভাবে ওখানে করতাম, কাইন্ড অফ সিমিলার কাইন্ড অফ থিং উই ডু হিয়ার। তো এখানে আলটিমেটলি কি হয় যে আমরা যখন কোনো একটা ক্লাস লিখছি, সেই ক্লাসের লজিক মানে আমি যা স্পেসিফিক ইনপুট দিচ্ছি তার এগেনস্টে আমার যে আউটপুটটা আসার কথা সেটাই কি আসছে নাকি আসছে না, এটা চেক করাটার জন্যই টেস্ট ক্লাস লেখা হয়। টেস্ট ক্লাসের মধ্যে প্রাইমারিলি আমার কোনো লজিক থাকার কথা নয়। প্রাইমারিলি টেস্ট ক্লাসের মধ্যে আমায় কি করতে হবে? প্রাইমারিলি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ডেটা তৈরি করব টেস্ট ক্লাসে, সেই ডেটা থ্রু দিয়ে আমি আমার অরিজিনাল ক্লাসের লজিককে এক্সিকিউট করব। হাউ উই ক্যান ডু দ্যাট? ভেরি সিম্পল। আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে একটা মেথড আছে, তাহলে সেই মেথডটা কিছু ডেটার উপরে কাজ করছে, তার করেসপন্ডিং ডেটাটা আমি তৈরি করব আমার টেস্ট ক্লাসের মধ্যে। তারপরে সেই ডেটাটার উপরে বেস করে আমি ওই অরিজিনাল ক্লাসের মেথডটাকে কল করব টেস্ট ক্লাস থেকে। ইফ আই ডু দ্যাট, তাহলে ইট উইল গিভ মি সাম আউটপুট, রাইট? আমরা অ্যাসার্ট যেটা করি, অ্যাসার্ট জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকে চেক করা। লাইক আমার একটা অ্যাডিশনের ফাংশন আমি লিখেছি, ইন্টিজার এ ইন্টিজার বি হচ্ছে আমার অ্যাডিশনের দুটো প্যারামিটার, অ্যাড মেথড একটা আছে, তার দুটো প্যারামিটার ইন্টিজার এ ইন্টিজার বি। তাহলে আমি 5+3 যদি করি তাহলে আমার রেজাল্ট আসার কথা 8, এবং আমি ধরে নাও এই মেথডটা একটা রিটার্ন করছি। তাহলে আমি কি করতে পারি? টেস্ট ক্লাসের মধ্যে আমি দুটো ভ্যারিয়েবল নেবো, দুটো ভ্যারিয়েবলের দুটো ভ্যালু দেবো, অথবা দুটো ভ্যালু দেওয়ারও দরকার নেই, আমি ডাইরেক্টলি দুটো ভ্যালু জাস্ট ওই অ্যাড মেথডটার মধ্যে পাস করাতে পারি। অ্যাড মেথডটাকে কল করব অরিজিনাল ক্লাসে। 5 আর 3 এই দুটো ভ্যালু দিয়ে যে রেজাল্টটা আমার আসবে সেটাকে আমি যদি অ্যাসার্ট ইকুয়ালস 8 করি, এবং সেটা যদি সেম মানে ইফ ইট ইজ গিভিং মি ট্রু ভ্যালু, দ্যাট মিনস আই হ্যাভ কভার্ড মাই ক্লাস। তার মানে আমার বিজনেস লজিক ঠিকঠাক আছে। 5 আর 3 অ্যাড করলে আমার 80 আসার কথা, রাইট? তার মানে এখানে ইনপুটও আমি দেব, আউটপুটটা কি হবে সেটা আমি গেস করব, এবং সেটাই আমি অ্যাসার্টের মধ্যে দেব। বাট অ্যাসার্ট নিডস টু বি এ ভ্যালিড অ্যাসার্ট। অ্যাসার্ট অ্যাকচুয়ালি রিটার্ন করে ট্রু অর ফলস ভ্যালু। তো আমি যদি অ্যাসার্টের মধ্যে ভুল কিছু দিই, মানে যেটা দেওয়ার কথা নয় বা যেটা আসার কথা নয়, তাহলে অ্যাসার্ট আমাকে নেগেটিভ মানে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবে। ওকে, তো অ্যাসার্টের ক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমারি জিনিস। যে কোনো টেস্ট ক্লাস লেখার ক্ষেত্রে দুটো জিনিস আমরা অবশ্যই করব। একটা হচ্ছে টেস্ট সেটআপ। এভরিবডি নোজ অ্যাবাউট টেস্ট সেটআপ, রাইট? না, ওটা একটু ভালো টেস্ট সেটআপটা বোঝাতে হবে। ওকে, আমি বোঝাচ্ছি তাহলে, মানে আই এম কামিং টু দ্যাট লেটার। স্যার একটু কাটছি, বলছি আপনি যেটা বললেন টেস্ট ক্লাস আপস্কার্ট এই দুটোকে অ্যাসার্ট এই দুটোকে মোটামুটি যে কোনো ক্লায়েন্টের কাজে এরকম ভাবেই কোডিং লিখতে হবে, কারেক্ট? মানে টেস্ট থেকেই ক্লাস লেখার কতগুলো স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশন গুলোর মধ্যে একটা হচ্ছে যে আইডিয়ালি @টেস্ট সেটআপ করে আমরা টেস্ট মানে টেস্ট ডেটাটাকে ক্রিয়েট করব, সো দ্যাট উই ক্যান রিইউটিলাইজ দ্যাট। ওকে, সেকেন্ড হচ্ছে যে কোনো টেস্ট ক্লাসে যেন অ্যাসার্ট থাকে। অ্যাসার্ট দিয়ে আমি আলটিমেটলি বুঝতে পারবো যে আমি যে লজিকটা লিখেছি তার যা
রিকোয়ার্ড আউটপুট বা যা এক্সপেক্টেড আউটপুট সেটা আসছে না আসছে না। আচ্ছা, তার মানে রিয়েল টাইম প্রজেক্ট এটা আমি ইউটিলাইজ করবো এরকম ভাবেই। একদম। আচ্ছা, ঠিক আছে। ইনফ্যাক্ট এটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের মানে হয়তো এরপরে নতুন কোনো কোড অন্য কেউ লিখলে বা অন্য কোনো জায়গা থেকে এলে আই উইল সাজেস্ট ইউ শুড বি রাইটিং দ্য টেস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। হুম। তো স্যার বল। বলছি 5+3 তো 8 বলেছেন স্যার, ওটা কি এক্সপেক্টেড ভ্যালুতে দেবো না অ্যাকচুয়াল ভ্যালুর ভেতর দেবো স্যার? সিনট্যাক্সের ব্যাপারে পরে আসছি, ঠিক আছে? আগে লজিক্যালি জিনিসটা কি সেটা বোঝো। প্রাইমারিলি আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এটা লজিক্যালি আমরা এই যে কাজটা করছি সেটা কেন করছি, ঠিক আছে? স্যার অ্যাসারশনের ভেতরে দুটো প্যারামিটারস থাকছে, একটা এক্সপেক্টেড প্যারামিটারস, একটা আমাদের রেজাল্ট, আরেকটা থাকছে স্ট্রিং একটা, সেই স্ট্রিংটা কি করছে? এটাও সিনট্যাক্স, এটাতেও আসবে। তার আগে বেসিক কনসেপচুয়াল যে জায়গাগুলো আছে সেগুলোকে একটু ক্লিয়ার করে দিই। প্রথম হচ্ছে যে হোয়াট ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেস্ট সিনারিও। ধরে নাও আমি একটা ইফ কন্ডিশন লিখছি, ঠিক আছে? সেই ইফ কন্ডিশনের মধ্যে ইফ আর এলস, তাহলে আমার পজিটিভ সিনারিও কি? পজিটিভ সিনারিও হচ্ছে যে আমার ইফে আমি যে ভ্যালুটা পুট করছি সেই ভ্যালুটা দিয়ে আমি কাজটা করব। হোয়াট ইজ মাই নেগেটিভ সিনারিও? Negative scenario is I should be able to do the same thing with the else part. এবার যদি আমার কোথাও else part না থাকে, নেগেটিভ সিনারিও বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা হচ্ছে আমার একটা ইউজারের লগইন স্ক্রিন আছে যেখানে আমার নর্মাল প্রপার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুটো দিলে আমি নর্মালি লগ ইন করতে পারবো। যদি ইউজার নেম বা পাসওয়ার্ড ভুল হয় তাহলে আমি লগ ইন করতে পারবো না। চেকিং দ্যাট নেগেটিভ সিনারিও ইজ দ্যাট পুটিং রং ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অর পাসওয়ার্ড সো দ্যাট উই ক্যান চেক যে রং পাসওয়ার্ড দিলে আমি লগ ইন করতে পারছি না। কনসেপচুয়ালি দ্যাট ইজ দ্য নেগেটিভ সিনারিও। মানে নেগেটিভ সিনারিও কনসেপ্টটা বোঝা গেছে? আমার হ্যাপি পাথে মানে আমার যেটা প্র্যাকটিক্যালি হওয়ার কথা, ঠিক আছে, সেটা দিয়ে আমি যখন টেস্ট করছি তখন আমার অ্যাকচুয়াল এক্সপেক্টেড রেজাল্ট আসছে। সেটা বাদ দিয়ে অন্য কিছু দিলে কি আমার এক্সপেক্টেড রেজাল্ট আসছে? হ্যাঁ বিকাশ বল। বলছি এই ক্ষেত্রে তো আমাকে দুখানা টেস্ট ক্লাস লিখতে হবে, একটা পজিটিভের জন্য একটা নেগেটিভের জন্য। না, দুটো টেস্ট মেথড লিখবো, দুটো টেস্ট সরি দুটো টেস্ট মেথড লিখ। ঠিক। তো এবার আমার যদি ডিভিশন থাকে কোথাও তাহলে অবভিয়াসলি আমাকে চেক করতে হবে যে আমার ক্লাসটা এরিথমেটিক এক্সেপশন কি হ্যান্ডেল করতে পারে। ইফ ইয়েস মানে তাহলে আমি বলবো যে হ্যাঁ আমার এটা ঠিকঠাক কাজ করছে। তাহলে তার জন্য আমায় কি করতে হবে? ফর দ্যাট দ্য বেসিক থিং হোয়াট আই হ্যাভ টু ডু ইজ দ্যাট আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট I have to pass the zero value and I have to check whether it is giving me error or it is giving me some proper message that something cannot be divisible by zero or whatever the message I have given. This is negative testing. Clear? Negative testing এর কনসেপ্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা ওকে, তাহলে এবার বেসিক টেস্ট ক্লাসের রেফারেন্সে আসি যেখানে সিনট্যাক্স আছে এবং আমরা দাঁড়াও, এক মিনিট।
অ্যাপেক্স ইউনিট টেস্টিং, একদম সিম্পল একটা টেস্ট কেস দিয়ে আমরা জিনিসটা দেখি। দেন হোয়াট ইজ টেস্ট ক্লাস, মানে কেন আমরা টেস্ট ক্লাস লিখি এবং সেটার কি ইউটিলিটি, সেটা বেসিক্যালি আমি তোমাদেরকে মানে এই পার্টটা আশা করি সবার কাছে ক্লিয়ার। নাও দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট যখন আমরা টেস্ট ক্লাস লিখছি এট দ্যাট টাইম আমাদের কি কি করা উচিত, দ্যাট ইজ দ্য বেসিক থিং, দ্যাট ইজ দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ সিনারিও আমি রাখবো এবং অ্যাসার্ট, সিস্টেম অ্যাসার্ট আমি ইউজ করব। সরি, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, আমি একটা সিম্পল ক্লাস লিখছি, একটা পাবলিক ক্লাস আছে, সেটা হচ্ছে টেম্পারেচার কনভার্টার। এটা কি করছে, এটা সিম্পলি স্কেল, মানে আমি যেটা অরিজিনালি পাচ্ছি সেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্সন। তো আমি ফারেনহাইটে যে ভ্যালুটা পাস করাবো সেটাও সেলসিয়াসে কনভার্ট করবে, করে সেটাকে রিটার্ন করবে। এবার if I am just এবার দেখো এখানে আমার কি হচ্ছে, সিস্টেম ডট অ্যাসার্ট ইকুয়ালস, ঠিক আছে? অ্যাসার্ট ইকুয়ালস এর মধ্যে আমি কি করছি, তো সেটা করার জন্য আমায় কি করতে হয়েছে, প্রথমে প্রাইমারিলি আমি একটা @isTest পুট করেছি ও ক্লাসের ওপরে, যাতে এটা মেনশনড হয় যে এটা একটা টেস্ট ক্লাস। আচ্ছা, আরেকটা জিনিস, whenever we are writing test class, look into this name of the test class. ক্লাসের নাম যা হবে লাস্টে গিয়ে টেস্ট অ্যাড করে তার টেস্ট ক্লাসের নামটা সবসময় পুট করবে। ওয়াই? বিকজ তুমি অন্য যে কোনো নাম দিতে পারো, বাট টেস্ট ক্লাস কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য এই টেস্ট লেখাটা খুব জরুরি, এবং সেটা প্রথমে নয়, বিকজ whenever we are deploying anything, তো এই কনসেপ্ট অফ ডেপ্লয়মেন্ট বোধহয় তোমরা এখনো খুব ভালো করে জানো না। আমরা প্রাইমারিলি স্যান্ডবক্সে কাজ করি। স্যান্ডবক্স মানে কি, একটা টেস্ট এনভায়রনমেন্ট। সেই টেস্ট এনভায়রনমেন্টে আমরা ডেভেলপ করি, সেই টেস্ট এনভায়রনমেন্টে আমরা আমাদের যাবতীয় কাজ করে ফাইনাল যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে জিনিসটাকে আমাদের প্রোডাকশনে নিয়ে যেতে হয়। তো প্রোডাকশন মানে হচ্ছে একটা অর্গ, যে অর্গের মধ্যে আমার অরিজিনালি এন্ড ইউজার কাজ করবে, রাইট? তো অরিজিনালি এন্ড ইউজার যেখানে কাজ করবে সেখানে আমি অবভিয়াসলি আমি যেখানে নিজে ডেভেলপ করছি বা টেস্ট করছি সেখানে আমার এরকম প্রচুর জিনিস থাকতে পারে যে জিনিসগুলো মানে প্র্যাকটিক্যালি ডেভেলপমেন্টের সময় আমার কিছু ভুল হবে, আমি প্রচুর টেস্ট ডেটা নিয়ে কাজ করব। তো অবভিয়াসলি এই জিনিসগুলো নিশ্চয়ই আমি প্রোডাকশনে নিয়ে গিয়ে করব না, মানে যেখানে এন্ড ইউজার কাজ করবে সেটা আমার একটা ক্লিন এনভায়রনমেন্ট হবে, যে এনভায়রনমেন্টের মধ্যে আমি অবভিয়াসলি এরকম কিচ্ছু রাখবো না যেটাতে আমার এন্ড ইউজার মানে কোনো প্রবলেম ফেস করতে পারে। তো সেটার জন্য আমার যাবতীয় যা ডেভেলপমেন্ট সেটা হবে স্যান্ডবক্সে, তারপর সেটাকে প্রোডাকশনে আমি ডিপ্লয় করব। তো ডিপ্লয় করার ক্ষেত্রে অ্যাপেক্স ক্লাস ডিপ্লয় করতে হলে আমাদের অ্যাপেক্স ক্লাসের টেস্ট ক্লাস বা টেস্ট কভারেজ লাগে। হোয়াট ইজ টেস্ট কভারেজ সেটা তোমরা এতক্ষণে জানো, বাট টেস্ট কভারেজের ক্ষেত্রে 75% হচ্ছে মিনিমাম টেস্ট কভারেজ রিকোয়ার্ড টু ডিপ্লয় এনি ক্লাস। ওকে, ওভারঅল 75% ইজ রিকোয়ার্ড, মানে আমি যদি 10টা ক্লাস লিখি তার যতগুলো লাইন আছে ধরে নিই 10টা ক্লাসের টোটাল লাইন 100, তাহলে টোটাল 75% of those lines needs to be covered ইউজিং টেস্ট ক্লাস। মানে টেস্ট ক্লাস দিয়ে আমরা যখন যে কাজটা করছি, এই যে জিনিসটা আমরা এখন দেখছি, এটাই আমাদের মিনিমাম 75% কভারেজ লাগবে ওভারঅল। আর কিন্তু মানে আমরা সেক্ষেত্রে সবসময়ই বলি
ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লাসের কোড কভারেজ যেন 75% হয়। নাও মোর ইম্পর্টেন্ট থিং, 75% is not the target. Actual target for us should be always more than 90%. For any class, more than 90% should be covered. 75% আমার বেসিক মিনিমাল রিকোয়ারমেন্ট, মানে আমি 75% করে ছেড়ে দেব না। যে কোনো ক্লাসের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যেন সেটা 90% এর উপর কভার থাকে। ওকে, তো এগুলো হচ্ছে বেসিক বেসিক মানে যে জিনিসগুলো আমাদের সবসময়ই করা উচিত বা করতে হবে। এবার যখন আমরা টেস্ট ক্লাস লিখছি তখন আমায় কি করতে হবে, আমার অরিজিনাল ক্লাসটা এরকম কিছু একটা লেখা আছে, একটা মেথড লেখা আছে। টেস্ট ক্লাসের মধ্যে এসে দেখো @isTest আমাকে দিতে হয় মেথডের জন্য। নাও এই মেথডের মধ্যে আমি কি করেছি, প্রাইমারিলি দেখো এই ক্লাসটার এখানে যে ক্লাসটা ছিল এটা স্ট্যাটিক করা আছে। যাই হোক, স্ট্যাটিকের ব্যাপারটা আমি বোঝাবো তোমাদের পরে, বা স্ট্যাটিকটা মোস্ট প্রবাবলি আমি তোমাদের বলেওছি যে জাস্ট ক্লাস লেভেলে একটা ইনস্ট্যান্ট মানে কপি তৈরি হয়, এবং সেই ক্লাস লেভেল কপি দিয়েই সবকিছু অ্যাক্সেসড হয়। তো দরকার হলে এটা পরে আর একবার বলে দেবো না হয়। তো প্রাইমারিলি আমার এখানে কি হচ্ছে, এই মেথডটাকে আমি কল করছি ক্লাস লেভেল ইনস্ট্যান্স দিয়ে। এটা একটা ক্লাস লেভেল ইনস্ট্যান্স। ওকে, তো ক্লাস লেভেল ইনস্ট্যান্স ডট দিয়ে আমি এটাকে পাস করালাম। এটা দিয়ে যখন আমি পাস করাচ্ছি তখন আমার কি মানে আমি এখানে কি ভ্যালু দিচ্ছি, 70। সো 70 ইজ ইন ফারেনহাইট। সেটা যখন সেলসিয়াসে কনভার্ট হচ্ছে তখন আমার কত হবে, ভ্যালু কত হবে, সেই কত হবে এটা এইটা, দ্যাট আই নো। ইফ ইট ইজ 70 দেন হাউ মাচ ইট শুড বি, তার মানে আমার অরিজিনাল ভ্যালুটা কি হওয়া উচিত সেটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্টটা। সেকেন্ড আর্গুমেন্টটা কি, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হচ্ছে। সেই জন্য দেখো এখানে সেলসিয়াসটাকে এখানে সেলসিয়াস হিসেবে ও পাস করিয়েছি। বুঝা গেল? আইডিয়ালি যখন আমরা এই জিনিসটা চেক করছি এটার সঙ্গে আরেকটা যে জিনিস চেক করা উচিত সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। দেখো লাস্টে গিয়ে করেছে, নেগেটিভ ভ্যালুটা না দিলেও কিন্তু ওর কভারেজ হয়ে যেত, বাট স্টিল এই নেগেটিভ ভ্যালুটা দিয়ে এখানে টেস্ট করাটা উচিত। তার মানে আমার নর্মাল সিনারিওতে যেটা হচ্ছে সেটা আমার স্পেসিফিক বা স্পেশাল ভ্যালু যেখানে আমার মানে আমি দিচ্ছি বা দিই যদি, তাহলে সেখানেও জিনিসটা কাজ করে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। স্যার তার মানে এখানে 70 যে আপনি যে ভ্যালুটা দিলেন 70, ওখানে যদি আমি 72 দিতাম তাহলে ওটা নেগেটিভে আসতো, কারেক্ট? না, নেগেটিভে আসতো না, এখানে ভ্যালুটা অন্য কিছু আসতো। নেগেটিভে কি করে আসবে? 32 ডিগ্রির নিচে না গেলে কি করে নেগেটিভে আসবে? সেলসিয়াস টু ফারেনহাইটের কনভার্সন, বেসিক কনভার্সন ভুলে গেছো। বেসিক কনভার্সন কি আমার এই মানে এটা অ্যাসার্ট ইকুয়ালস উইল অলওয়েজ রিটার্ন ট্রু, শুড বি রিটার্নিং ট্রু। অ্যাসার্ট ইকুয়ালস যদি ফলস রিটার্ন করে তাহলে ইউ উইল গেট এরর, ইউ উইল গেট এরর ইন ইওর কোড। নেগেটিভ মানে হচ্ছে আমি এমন একটা ভ্যালু পাস করাবো সেই ভ্যালুটার এগেনস্টে আমার রেজাল্টে নেগেটিভ ভ্যালু আচ্ছা, আসবে। ও আমি বুঝেছি স্যার, আমি ভ্যালু নেগেটিভ ভাবছিলাম। এটা নেগেটিভ আসবে না, এটা যদি আমার ফলস আসে তাহলে তো আমার এটা এরর খাবে। আচ্ছা, অ্যাসার্ট ইকুয়ালস এর ভ্যালু আমার ফলস যেখানেই আসবে সেখানেই ওটা এরর খাবে। বুঝেছি স্যার, আই ক্যানট ডু দ্যাট। বুঝে গেছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আলটিমেট তাহলে আমাদের কি করতে হচ্ছে এখানে, এখানে আমার প্রাইমারি কাজ হচ্ছে যে আমি যখন যে মেথডটা লিখছি অরিজিনাল ক্লাসে সেই মেথডের লজিকটাকে এখানে কভার করা। ঠিক আছে, আমার যদি ডিফারেন্ট সিনারিও থাকে, মাল্টিপল ইফ এলস থাকে, তার জন্য যদি আমার মাল্টিপল ডেটা ক্রিয়েট করতে হয় আমরা করব, এবং মাল্টিপল টাইমস মেথডটাকে কল করব।
বোঝা গেল? এখান থেকে তো কি করে আমরা রান করতে পারি সেগুলো দেওয়া আছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আর একটু উপরে উঠুন। ওই যেখানে দেখালেন টেস্ট ক্লাসের মেথড গুলো কি সবসময় স্ট্যাটিক হয়? হ্যাঁ, টেস্ট ক্লাসের মেথড স্ট্যাটিক হয় আইডিয়ালি। ক্লাসটা হচ্ছে প্রাইভেট। ক্লাসটা প্রাইভেট আচ্ছা, না এবার হ্যাঁ, বলুন। করলেও হতে পারে, কিন্তু মেথড শুড বি স্ট্যাটিক। তার কারণ হচ্ছে যে এই টেস্ট ক্লাসটাকে কে এক্সিকিউট করবে। লজিক্যালি ভাবুন, মানে এই ক্লাসটাকে কে এক্সিকিউট করবে? কম্পাইলার ইটসেলফ। সো কম্পাইলার ওয়েন ইট ইজ এক্সিকিউটিং, এটা ক্লাস মেথড হয়ে যাচ্ছে। এটা ক্লাস মেথড হয়ে যাবে। ক্লাস মেথড যদি না হয় তাহলে ওর পক্ষে কল করাটাই ডিফিকাল্ট, মানে স্ট্রাকচারটাই ওইভাবে তৈরি করা আছে। আচ্ছা, মেন ক্লাসে এখানে স্ট্যাটিক বানানো আছে। আমি যদি ওখানে পাবলিক করি তাহলে এখানে ইনস্ট্যান্স ক্রিয়েট করে তখনই হচ্ছে আমাকে কল করতে হবে এটাকে তাহলে? না, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা তো আপনি কল করবেন না কখনো। না না, আমি এটা বলছি না, মেইন ক্লাসটাতে যার উপরের দিকে আছে। হ্যাঁ, এখানে মেইন ক্লাসে এখানে স্ট্যাটিক করা আছে। হ্যাঁ সেটা তো এখানে স্ট্যাটিক করা আছে। এটা যদি আমি স্ট্যাটিক না করি তাহলে আমাকে এই স্ট্যাটিকটা হাঁটালে আমাকে যেটা করতে হবে, এই টেম্পারেচার কনভার্টার ক্লাসের একটা অবজেক্ট ডিফাইন করতে হবে, সেই অবজেক্ট ডট দিয়ে ইনস্ট্যান্স বানিয়ে ওটাকে কল করতে হবে তাহলে? কল করতে হবে একদম। আচ্ছা, এটা স্ট্যাটিক করা আছে বলে আমি ক্লাস লেভেল ইনস্ট্যান্স দিয়ে কল করছি, না হলে আমি নর্মাল অবজেক্ট দিয়ে কল করব। ইনস্ট্যান্স দিয়ে কল করতে হবে। একদম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটা গেল। এরপরে আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি যখন টেস্ট ক্লাস লিখছি ঠিক আছে, আমি টেস্ট সেটআপের ব্যাপারটা পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে বাকি যে জিনিসগুলো বলা দরকার, হোয়াট ইজ স্টার্ট টেস্ট এন্ড হোয়াট ইজ স্টপ টেস্ট, এটা নিয়ে কারোর কাছে কোনো কোয়েশ্চেন আমি শুনিনি। সুতরাং সামবডি এক্সপ্লেন মি হোয়াট ইজ স্টার্ট টেস্ট এন্ড হোয়াট ইজ স্টপ টেস্ট। মিতা, আমি কোনো কোয়েশ্চেন তোমার কাছ থেকে শুনিনি। এই বস্তুটা কি করে? স্যার আমাকে বললেন? না, নিতাকে বললাম। স্যার আমার কাছে ঠিক ক্লিয়ার নয়, মানে এটা কি জানো? এটা কি দেখেছো? স্টার্ট টেস্ট স্টপ টেস্ট আমি করিনি স্যার। ওকে, বাকিরা? This is one of the important thing when you are writing the test class. বললো স্যার। প্রথম জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে আমাদের টেস্ট ক্লাস যখন এক্সিকিউট করে তখনও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গভর্নর লিমিট গুলো আছে সেই গভর্নর লিমিট গুলো প্রাইমারিলি সেখানে মানে দোজ থিংস উইল বি টেকেন কেয়ার অফ, মানে আমার গভর্নর লিমিট গুলো কিন্তু চেক হয়। ঠিক আছে, তো গভর্নর লিমিট আমার কি হতে পারে, একটা টেস্ট ক্লাস আমি যখন লিখছি হতেই পারে এরকম প্রচুর ফাংশনালিটি আমি একসঙ্গে একটা টেস্ট ক্লাসের মধ্যে লিখছি যেখান থেকে আমি টোটালটা কভার করব। অরিজিনালি সেই জিনিসটা অরিজিনালি সেই ক্লাসের ক্ষেত্রে, মানে আমি যে ক্লাসটা লিখেছি তার সবকটা মেথড, ধরে নাও সেখানে 10টা মেথড আছে, যে কোনো অপারেশন বা এক্সিকিউশনে ওই 10টা মেথড একবারে তো এক্সিকিউট করবে না। সুতরাং আমার সেখানে লিমিট হিট করার চান্স কম। whereas আমি যেখানে টেস্ট ক্লাস লিখছি সেই টেস্ট ক্লাস লেখার জায়গায় আমার বড় প্রবলেম বা বড় ইস্যু এটা হতে পারে যে যেটা আমি লিখছিলাম মানে পর মেথড গুলোকে কল করে যাওয়ার ফলে আমার এখানে গভর্নর লিমিট হিট করে গেল। তো
তো প্রত্যেকবার এই লিমিট গুলোকে রিসেট করার জন্য এই স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টটা ইউজ করা হয়। সো ওয়্যার শুড আই ইউজ স্টার্ট টেস্ট অ্যান্ড স্টপ টেস্ট? স্টার্ট টেস্ট এবং স্টপ টেস্টের মধ্যে আমার সেই মেথড গুলোই কল্ড হবে বা সেই অপারেশনস গুলোই আমি করব যেটা আমার সিঙ্গেল ট্রানজাকশনে হওয়ার কথা। ঠিক আছে, আইডিয়ালি সিঙ্গেল ট্রানজাকশনে আমার যা যা হওয়ার কথা সেইটাই আমি স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টের মধ্যে রাখবো। লজিক্যাল, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাকে আমি ব্রেক করে দেব না, মানে প্রত্যেকটা মেথড লেখার সময় স্টার্ট টেস্ট স্টপ টেস্ট করবো এরকম ব্যাপার নয়। স্টার্ট টেস্ট এবং স্টপ টেস্ট আমি ইউজ করব লজিক্যালি। ধরে নাও আমার একটা অপারেশন আছে যেখানে আমার প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই চারটে জিনিসই হচ্ছে একটা ক্লাস থেকে। তাহলে আমার ক্ষেত্রে কি হতে পারে, মানে একজন ইউজার এট এ টাইম প্লাস এবং মাইনাস একসঙ্গে করছে, এটা হবে না যদি না আমি সেরকম কোনো লজিক লিখে থাকি, চারটে আলাদা মেথড যদি আমি লিখে থাকি, তাহলে আমি প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে সেখানে স্টার্ট টেস্ট আর স্টপ টেস্ট করব। বাট আমার একটা ক্লাসের মধ্যে দুটো মেথড আছে যেখানে একটা মেথডের পরে আরেকটা মেথড কল্ড হয় ইন সাম লজিক্যাল ওয়ে, দ্যাট ইজ আমি ফার্স্টে অ্যাকাউন্ট ইনসার্ট করি, তারপরে আমি কন্ট্যাক্ট ইনসার্ট করি, এবং অ্যাকাউন্ট ইনসার্টের পরে আমার সেই অ্যাকাউন্টের আইডিটা নিয়ে গিয়ে ও কোথাও একটা রেফার করায় বা স্টোর করে, তারপরে সেখান থেকে আবার কন্ট্যাক্ট তৈরি করে করেসপন্ডিং। ইন দ্যাট সিনারিও আমি জাস্ট একটা খুব বেগ উদাহরণ দিচ্ছি, এটা এরকম হবে না, এটা হয় না, তার কারণ হচ্ছে অটোমেটিক্যালি সেগুলো পরপর কল্ড হয়ে যায়। তো এটা যদি এই অ্যাকাউন্ট ক্রিয়েশন আর কন্ট্যাক্ট ক্রিয়েশনটা যদি আমার দুটো আলাদা মেথডে থাকে, তাহলে আমার স্টার্ট টেস্ট এন্ড স্টপ টেস্টের মধ্যে ওই দুটো মেথডকে পরপর কল করা উচিত। আমি সেখানে এটাকে ব্রেক করব না, মানে স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টের মধ্যে প্রথমে একটা মেথডকে কল করলাম, তারপরে আরেকটা স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে আরেকটা মেথডকে কল করলাম। আই শুড নট বি ডুইং দ্যাট। কেন? কারণ লজিক্যালি ওই দুটো জিনিস একসঙ্গে এক্সিকিউট করবে ইউজার অপারেশন। তার মানে ইউজার অপারেশনে আমি যে কাজটা করছি সেইখানে আমার কোনো জায়গায় লিমিট হিট হতে পারে কিনা বা হচ্ছে কিনা এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্যই, এবং শুধু সেইটুকু পোর্শনকেই রাখার জন্য আমাদের স্টার্ট টেস্ট এবং স্টপ টেস্টটাকে পুট করা হয়। তার মানে প্রত্যেকটা স্টার্ট টেস্ট মানে স্টপ টেস্ট যেখানে যেখানে ও পাবে, এখানে ও মানে প্রিভিয়াস যে লিমিট গুলো ছিল সেগুলোকে আবার রিসেট করবে। এটাকে রিসেট করতে হয়, মানে এই একটা টেস্ট ক্লাসের মধ্যেই আমি মাল্টিপল জিনিসপত্রকে কভার করার সময় ডিফারেন্ট স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টের মধ্যে লেখা মানে আমার এক্সিস্টিং যে লজিক আছে বা এক্সিস্টিং যে লজিকটা আমি কভার করছি সেটার জন্য আমার যে গভর্নার লিমিট গুলো আছে সেগুলোকে আমি রিসেট করে নিচ্ছি। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ বলছি একটা এক্সাম্পল দেবো, যাবেন? ধরুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সঙ্গে আমি কন্ট্যাক্ট ক্রিয়েট করলাম, একসাথে হচ্ছে কি ধরুন 200খানা অ্যাকাউন্ট আমাকে ক্রিয়েট করতে হচ্ছে, ওই জায়গাটাতে এটাকে কি করে হ্যান্ডেল করা হয়? আমার 200টা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা হচ্ছে, সেটা আমি একটা মেথড থেকে করলাম। আর আমার আরেকটা মেথড আছে সেইটা দিয়ে আমি কন্ট্যাক্ট ক্রিয়েট করব, সেখানে আমি ওই 200টা অ্যাকাউন্টের বাকি মানে যে অ্যাকাউন্ট গুলো ছিল তার আইডি গুলোকে রেফার করব। ঠিক আছে, জাস্ট একটা ভেগ এক্সাম্পল যে আমার এই দুটো হচ্ছে দুটো ডিফারেন্ট মেথড। ইন দ্যাট সিনারিও এই স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টের মধ্যে দুটো মেথডকে পরপর আমার কল করা থাকে, মানে দুটো মেথডকে আমি দুটো আলাদা স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে লিখবো না লজিক্যালি, যদি আমার লজিক্যালি ওই দুটো অপারেশন পরপর হয়। আচ্ছা, মানে অ্যাকাউন্টের যে মেথডটা আছে ওখানে আমি অ্যাকাউন্ট আইডি পাস করাচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে আইডি আর পাস করাবো না, মানে এখান থেকে আই উইল নট বি পাসিং দ্য আইডি অফ দোজ অ্যাকাউন্টস while creating the contact from the method। মানে যদি আমার সেরকম ভাবে লজিকটা না লেখা থাকে, আমার যদি লজিক এরকম লেখা থাকে যে আমার ফার্স্টের একটা মেথড এক্সিকিউট করলো যেখানে আমার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হলো এবং সেটা রিটার্ন করছে হচ্ছে অ্যাকাউন্টের আইডি গুলো, তো পরের যে মেথডটা আছে সেখানে আমায় ওই অ্যাকাউন্ট আইডিটা পাস করাতে হচ্ছে। ইন দ্যাট সিনারিও
সেটা যদি আমার সিনারিও হয় তাহলে আমি প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য মেথড কল করব, সেই অ্যাকাউন্ট আইডির লিস্টটাকে আমি এখান থেকে তুলে সেইটাকে আমি পরের মেথডে পাস করাবো এবং পুরোটাই একটাই স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে করবো। আচ্ছা, অ্যাকাউন্ট যে আমি ক্রিয়েশন করছি, আমি সাপোজ তার জন্য একটা টেস্ট ক্লাস লিখছি, ঠিক আছে? এবারে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমার ওখানে যখন ক্রিয়েট করছি, আমি মেইন যে ক্লাসটা আছে ওর মধ্যে আমি 10টা ফিল্ড আমি ইনসার্ট করছি। তার মানে কি এখানে যখন আমি টেস্ট ক্লাসটা লিখবো তার মধ্যে কি ওই 10টা ফিল্ড দিয়ে আমাকে ইনসার্ট করতে হবে, না যে কোনো 2 বা 3টে করলে হবে? না, আইডিয়ালি আপনি সবকটাই করবেন। আপনার ক্লাসের মধ্যে যা যা হচ্ছে পুরো সবকটা জিনিসকেই এখানে কভার করাটা উচিত। তাতে যদি আপনি যতগুলো ফিল্ড আমি ইনসার্ট করছি 10টা ফিল্ড এখানেও ইউজ করা উচিত। আচ্ছা, ইভেন ইফ সেটা না করেও আপনার হতে পারে যে আপনার টেস্ট কভারেজ এসে যাচ্ছে, বাট ইন দ্যাট সিনারিও অ্যাজ ওয়েল সেটা করা উচিত না, মানে ওই 4টে জিনিস বাদ দিয়ে রাখাটা উচিত না। এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি? স্যার বলছি যেটা বললো মানে আমি ধরুন বিলিং সিটি বা বিলিং কান্ট্রি প্লাস অ্যাড্রেস আরো আছে, তো আমি যখন অ্যাসেট ইকুয়ালস দিয়ে যখন একটা চেক করলে তো আমার হয়ে যাচ্ছে, নাকি আমাকে সবকটা অ্যাসার্ট ইকুয়ালস এর ক্ষেত্রে আমি একটাই চেক করব, অ্যাসার্ট ইকুয়ালস এর ক্ষেত্রে আমাকে সবকটা চেক করতে হবে না। হ্যাঁ, কিন্তু আমি যখন কোডটা লিখছি এবং আমাকে যদি পাস করাতে হয়, মানে আমার যদি লজিক থাকে যেখানে আমার বিলিং অ্যাড্রেসের ডেটা পুট করা হয়েছে, যেখানে আমার অন্যান্য ডেটা মানে তার ওয়েবসাইটের ডেটা পুট করা হয়েছে, সে তার জিএসটি নাম্বারের ডেটা পুট করা হয়েছে, এগুলো যদি আমার লজিকের মধ্যে থাকে তাহলে সেই সমস্ত ডেটা এখান থেকে সেট করতে হবে। আচ্ছা, বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ বুঝলি, ক্লিয়ার। তার মানে ইচ লজিক আর ইচ টেস্ট ক্লাস, তাই তো? ইচ টেস্ট ক্লাস না, টেস্ট ক্লাস তোমার একটাই, তার মধ্যে তোমার মাল্টিপল মেথড থাকতে পারে একটা টেস্ট ক্লাসের মধ্যে, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। কিন্তু তুমি যাই করো না কেন অরিজিনাল ক্লাসে, তার সব লজিকই শুড বি কভার্ড ফ্রম ইওর টেস্ট ক্লাস, এবং তার জন্য তোমার রিকোয়ার্ড যে মেথড মানে রিকোয়ার্ড যে ইয়েগুলো লাগবে, ডেটাটা লাগবে, সেই ডেটাটা তোমাকে এখানে প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, আর ওই ডেটাগুলো প্রিপেয়ারের সময় ওই স্টার্ট টেস্ট করতে হবে ইন্ডিভিজুয়ালি? হ্যাঁ, আমি যখন না ডেটা সেট আপের সময় স্টার্ট টেস্ট করতে হয় না। দেখো, ডেটাটা সেট আপ করা আছে বাইরে, ডেটাটা এখানে করা হয়নি। অরিজিনাল মেথড যখন তুমি কল করবে, যেখানে তোমার অপারেশনটা হচ্ছে, অ্যাকচুয়াল বিজনেস অপারেশনটা হচ্ছে, সেইটা তোমার স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে থাকবে। আচ্ছা, মানে ট্রানজাকশনটা যেখানে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে ট্রানজাকশন হচ্ছে, তাই এটা ট্রানজাকশন। যদি আমার এটা একটা অ্যাডিশনের ফাংশন হতো তাহলে এই স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে শুধু ওই অ্যাডিশন ফাংশনের কলিংটাই থাকতো, সেটা কোনো ট্রানজাকশন নয়। ডিএমএল অপারেশন গুলোকে আমাকে রাখতে হবে আপনার স্টার্ট আর এন্ডের মধ্যে, স্টপের মধ্যে। না, দ্যাট ইজ নট দ্য রাইট স্টেটমেন্ট। আমার যদি ক্লাসের মধ্যে ডিএমএল স্টেটমেন্টই না থাকে তাহলে আমি স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে কি রাখবো? আমি রাখবো আমার ফাংশনালিটি, যে ফাংশনালিটিটা আমি পারফর্ম করছি ক্লাসটার মধ্যে থেকে। মানে আমার আগের ইয়েটা কি ছিল, এক্সাম্পলটা কি ছিল, এইটা তো। এখানে আমার কোনো ডিএমএল স্টেটমেন্ট নেই এই মেথডের মধ্যে, রাইট? তাহলে আমি এখানে স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে কি রাখবো? শুধু এই লাইনটা রাখবো আইডিয়াল। স্টার্ট টেস্ট স্টপ টেস্ট না লিখেও আমি কাজ করতে পারি, কিন্তু অ্যাজ পার্ট অফ গুড প্র্যাকটিস এটা আমাদের করা উচিত। এবং সেটা করার জন্য মানে সেটা করার ক্ষেত্রে আমি কি রাখবো তার মধ্যে, যে বিজনেস লজিকটা আমি এক্সিকিউট করছি, যেটাকে আমি কভার করতে চাই, সেইটাকে রাখবো আমি স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে। তার মানে মেইন যে লজিকটা ওটাকে রাখবে স্যার? রাইট। আচ্ছা, মানে ইন্ডিভিজুয়াল যদি চারটে লজিক হয় তো 4বার আমি এটাকে করব? হ্যাঁ, 4টে লজিক, যদি লজিক্যালি সেই 4টে জিনিস তোমার একসঙ্গে এক্সিকিউট না করার কথা হয়, মানে ইউজার অপারেশনের ক্ষেত্রে ওই 4টে জিনিস পরপর এক্সিকিউট করবে না, এটা যদি সিনারিও হয় তাহলে তুমি 4টে স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে লিখবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে
ইউজার এক্সপিরিয়েন্স ওয়াইজ বা ইউজারের কাজ করার ক্ষেত্রে ওই চারটে জিনিস পরপর লজিক্যালি পরপর ওই চারটে জিনিস এক্সিকিউট করে যাবে, মানে সেগুলো ডিসক্রিট নয়, মেথড গুলো একটার সাথে আর একটা রিলেটেড। ইন দ্যাট সিনারিও তো ওই চারটে জিনিসকে একটাই স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে তোমায় রাখতে হবে। স্যার তার মানে একটু জাস্ট বলছি, রিলেশন থাকলে সেটাকে একবারই লিখতে হবে, আর যদি রিলেশন না থাকে তাহলে আমাকে ওটা লেখার দরকার নেই, ইন্ডিভিজুয়ালি বারবার এক একটা করে দরকার লজিকের নেই জন্য নয়, সেক্ষেত্রে আমরা আলাদা মানে start আলাদা আলাদা করে test আর কি ইউজ করবো। কারেক্ট, আলাদা আলাদা করে ইউজ করবো। ঠিক আমার আছে, চারটে মেথড আছে, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4। এই Correct. চারটেই হচ্ছে রিলেটেড সে, মানে এটা তাহলে হতে দরকার নেই। পারে ইউজারের কোনো একটা অ্যাকশনের জন্য এই চারটে মেথডই পরপর এক্সিকিউট করে যাবে, বা সেই চারটের মধ্যে থেকে আমি জানি যে তিনটে মেথড সবসময় একসঙ্গে এক্সিকিউট করবে, আর একটা মেথড কোনোদিনই একসঙ্গে এক্সিকিউট করতে পারে না, আলাদাভাবে এক্সিকিউট করবে। ঠিক আছে, ইন দ্যাট সিনারিও আমি কি করব, আমি ওই তিনটে মেথড যেখানে যে তিনটে রিলেটেড সেই তিনটাকে একটা স্টার্ট একটাতে ঢুকাবো আর আলাদা রাখার চেষ্টা করব, আইডিয়ালি সেটা আমার রাখা উচিত। এবার আমি করতে গিয়ে মানে প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক সময় দেখবো যে এর কিছু ডিভিয়েশন হচ্ছে, কিন্তু সেই ডিভিয়েশনটা আমি এই মুহূর্তে তোমাদের বলছি না, তোমাদের আইডিয়াল সিনারিওটাই বলছি। আচ্ছা, বুঝেছি স্যার। বোঝা গেল? আচ্ছা, টেস্ট অ্যাপেক্স ট্রিগার, এখানে এটা স্যার অঙ্কিতা একটা বলছিল। কোয়েশ্চেন আছে ট্রিগার নিয়ে, আর একটা কোয়েশ্চেন আছে যে হ্যাঁ। ট্রিগারে আমাদের বিফোর আপডেট, বিফোর ইনসার্ট, বিফোর ডিলিট এগুলো ইউজ করতে হচ্ছে। এগুলো কি আমরা ফ্লোতে যেরকম ইউজ করি আপডেট অর ক্রিয়েটেড সেরকম কিছু? একদমই, আমি ট্রিগার তোমাদের এখনো পড়াইনি, ট্রিগারের বেসিকটা আমি বলে দিচ্ছি, বাট ট্রিগার আমি এখনো তোমাদের পড়াইনি। আমি জাস্ট তোমাকে, তুমি যে প্রশ্নটা করলে সেটা জাস্ট স্পেসিফিক আনসার দেওয়ার জন্য এটা খুললাম। সেটা হচ্ছে যে তোমার মানে ট্রিগার থেকে, ট্রিগার যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কোনোদিনই তার টেস্ট কভারেজ আসবে না, আইডিয়ালি আসার কথা নয়। তাহলে তোমার চারটে যদি মেথড থাকে বা ট্রিগারের মধ্যে যদি স্পেসিফিক কোনো একটা পোর্শন তুমি দেখছো অলরেডি কভার্ড হচ্ছে আর বাকি পোর্শন কভার্ড হচ্ছে না, তার মানে হচ্ছে যখন ট্রিগারটা অ্যাক্টিভ ছিল সেই সময় তোমার টেস্ট ক্লাসটা এক্সিকিউট করেছিল। ইট ইজ হোল্ডিং দ্যাট লাস্ট রেজাল্ট। ওকে, ঠিক আছে, আইডিয়ালি তোমার ট্রিগার অ্যাক্টিভ নয় মানে কি, ট্রিগারটা চলবে না। টেস্ট ক্লাসে তুমি কি করছো, একটা সিনারিও সিমুলেট করছো, তাই তো? ইট ইজ আ সিমুলেটর, রিয়েল টাইমে জিনিসটা যেভাবে কাজ করবে। তার মানে ট্রিগারে কি হয়, তুমি একটা অবজেক্টের উপরে ইনসার্ট, আপডেট, ডিলিট, আনডিলিট এই ধরনের যা যা অ্যাকশন করতে পারো, সেই অ্যাকশন গুলোর এফেক্টে যেটা হবে তার এগেনস্টে কোনো ট্রিগার লেখা থাকলে সেই ট্রিগারের বডিটা এক্সিকিউট করবে। তো ট্রিগার আমি কেন বলছি না, কারণ ট্রিগারের অনেকগুলো মানে লেয়ার আছে, সেই জিনিসগুলো আমি মানে যখন ট্রিগার পড়াবো তখন বলে দেবো। তো এই জিনিসটা তার মানে কি, তোমার যদি ট্রিগারটা অ্যাক্টিভ না থাকে তাহলে যাই অপারেশন হোক না কেন ট্রিগারের বডিটা এক্সিকিউট করবে না। তাহলে তোমার টেস্ট ক্লাস থেকে টেস্ট ক্লাস এক্সিকিউট করলেও সেই মানে ট্রিগারের বডিটা কভার্ড হবে না। ওকে, লজিক্যালি ব্যাপারটাকে বোঝো। ট্রিগার ডিঅ্যাক্টিভেটেড, একটা ফ্লো যেরকম ডিঅ্যাক্টিভেটেড থাকলে কি হয়, ফ্লোটা এক্সিকিউট করে না, সেরকম ট্রিগার ডিঅ্যাক্টিভেটেড থাকলেও ট্রিগারটা এক্সিকিউট করবে না। তাহলে তোমার টেস্ট আমি ক্লাস ট্রিগারে যে কন্ডিশনটা দিচ্ছি সেটা তো টেস্ট ক্লাসে এক্সিকিউট করার কথা নয়। করবে না তো, তুমি টেস্ট ক্লাসটা এক্সিকিউট করলে টেস্ট ক্লাসটা নরমাল একটা ডেটা ইনসার্ট করলো, মানে এটা কিন্তু ভার্চুয়াল ইনসার্ট। হ্যাঁ, মানে টেস্ট ক্লাসের মধ্যে থেকে আমরা যা ইনসার্ট করি সেটা কিন্তু রিয়েল টাইম তুমি সিস্টেমে ঢুকে সেই ডেটাটা দেখতে পাবে না, এটা পুরোটাই ভার্চুয়াল। সেই জন্যই টেস্ট জিনিসটাকে এক্সিকিউট করা হয়। এবার ওই ভার্চুয়াল সিনারিওতেও তুমি যে অপারেশনই করো না কেন ট্রিগার তো এক্সিকিউট করবে না, কারণ ওটা ডিঅ্যাক্টিভেটেড। এবার ট্রিগার অ্যাক্টিভ থাকলেও তোমার কভার করছে না কেন, হতে পারে যে অপারেশনের জন্য তুমি লিখেছো সেই অপারেশনটা তোমার টেস্ট ক্লাস থেকে হচ্ছে না। মানে ধরে নাও তুমি আপডেট সিনারিওর জন্য ট্রিগার লিখেছো, ঠিক আছে, যে ট্রিগারটা তোমার শুধু আপডেটেই কাজ করবে। এবার
তুমি শুধু রেকর্ড ইনসার্ট করেছো, আপডেট করোনি, তাহলে তোমার সেই আপডেটের জন্য তোমার যা লজিক লেখা আছে ট্রিগারে সেটা কভার্ড হবে না ওই টেস্ট ক্লাস থেকে। ওকে, হ্যাঁ এটা বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে, আমাকে 1 মিনিট দাও, আমি জাস্ট ওই টেস্ট সেটআপের সিনট্যাক্সটা বের করছি। হোয়াট ইজ টেস্ট সেটআপ? ইউজ টেস্ট সেটআপ মেথডস, মানে এটা একটা স্পেসিফিক মেথড উইদিন টেস্ট ক্লাস যেখানে টেস্ট সেটআপ দেওয়া হয় টু ক্রিয়েট টেস্ট রেকর্ডস once and then access them in every test method in the test class। ঠিক আছে, তার মানে কি, তুমি একটা মেথডের মধ্যে ডেটাটাকে ক্রিয়েট করে নিলে, ধরে নাও তোমার অ্যাকাউন্টের ওপরেই অপারেশন আছে, একটা হচ্ছে ওয়েবসাইট আমি যখন চেঞ্জ করছি তখন লাস্টে যেন .com থাকে, আমি .com ছাড়া অন্য কোনো অ্যাক্সেস করতে দেবো না, মানে ওয়েবসাইট পুট করতে দেবো না, এরকম কোনো লজিক তোমার একটা ক্লাসের মধ্যে লেখা আছে। ঠিক আছে, এই ভ্যালিডেশনটা তোমার অ্যাপেক্স ক্লাসে আছে। আবার তোমার অ্যাড্রেসের মধ্যে আছে যে একমাত্র ইন্ডিয়ার অ্যাড্রেসকেই আমি নেব, এটা আরেকটা মেথডে লেখা আছে এই ভ্যালিডেশনটা। তাহলে তোমায় কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তোমার মিনিমাম লাগবে, তারপরে তোমার সেটার উপরে আপডেট অপারেশন করে তুমি যাতে এইগুলো চেক করতে পারো সেইটা তোমার দেওয়া থাকবে। ইন দ্যাট সিনারিও হোয়াট ইউ ক্যান ডু, ইন দ্যাট সিনারিও ইউ উইল ক্রিয়েট @test setup, একটা মেথড ক্রিয়েট করবে, তার মধ্যে তুমি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবে, এই যে তার মধ্যে তুমি তোমার ডেটাটাকে ক্রিয়েট করবে এই সেটআপের মধ্যে। দেখো অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করা হয়েছে, এবার প্রত্যেকটা জায়গায় সেই অ্যাকাউন্টটাকে তুমি ইউজ করতে পারো, এভরিওয়্যার ইউ ক্যান ইউজ দ্যাট ডেটা। তো @test setup সবসময় ইউজ করবে যখন তোমার ডেটাবেস থেকে কোনো ডেটা তুলে আনার ব্যাপার আছে, বা তুলে আনা নয়, সব জায়গায় যেখানে তোমার টেস্ট সেটআপ মানে ডেটাটা সেম ডেটা তোমার মাল্টিপল মেথডের মধ্যে ইউজ করতে হবে, মাল্টিপল টেস্ট মেথডে, সেক্ষেত্রে তুমি কি করবে, আগে টেস্ট সেটআপের মধ্যে ডেটাটা ক্রিয়েট করে নেবে। ফাইন, বুঝা গেল? নাও দ্য আদার ওয়ান, দ্যাট ইজ see all data true। যখন তুমি ওপরে টেস্ট ক্লাস লিখছো, ডিফাইন করছো @isTest বা মেথডের ক্ষেত্রেও করতে পারো, বাই ডিফল্ট এই সি অল ডেটা ট্রু, মানে সি অল ডেটা এটার বাই ডিফল্ট ভ্যালু থাকে ফলস। ঠিক আছে, বাই ডিফল্ট ভ্যালু ইজ ফলস, এটাকে আমরা চাইলে সি অল ডেটা ট্রু করতে পারি। সি অল ডেটা ট্রু করলে কি হয়, সি অল ডেটা ট্রু করলে আমার এনভায়রনমেন্টে, আমি যে এনভায়রনমেন্টে এটাকে এক্সিকিউট করছি সেই এনভায়রনমেন্টের রিয়েল ডেটা ইউ ক্যান অ্যাক্সেস রিয়েল ডেটা অফ দ্যাট এনভায়রনমেন্ট। বোঝা গেল? এটা হচ্ছে ইউটিলিটি অফ সি অল ডেটা ট্রু। মানে আমি কি বললাম এতক্ষণ, যে আমি যখন কোনো টেস্ট ডেটা তৈরি করছি টেস্ট মেথডের মধ্যে, মানে টেস্ট ক্লাসের মধ্যে বা টেস্ট সেটআপের মধ্যে, দ্যাট ইজ ভার্চুয়াল ডেটা, সেটা কোনোদিনই আমার এনভায়রনমেন্টের অ্যাকচুয়াল ডেটা নয়, সেটা এনভায়রনমেন্টে রিফ্লেক্ট করবে না। কিন্তু
এনভায়রনমেন্টের অ্যাকচুয়াল ডেটাকে তো আমি তার মানে তুলে আনতেও পারবো না। যদি আমাকে এরকম কোন সিনারিওতে এনভায়রনমেন্টের অ্যাকচুয়াল ডেটা তুলে আনতে হয়, ইন দ্যাট সিনারিও আমি সি অল ডেটা ট্রু করব। বাট প্রথম জিনিস যেটা মাথায় রাখবে, সি অল ডেটা ট্রু খুব স্পেশাল সিচুয়েশনে একমাত্র ইউজ করা হয়। দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ডোন্ট মানে অলওয়েজ ট্রাই নট টু ইউজ সি অল ডেটা ট্রু। In 99.9% scenario, you don't need this. ঠিক আছে? See all data true initially যখন when you are writing the code, তোমার যদি মনে হয় কোনো জায়গায় see all data true করতে হবে, first discuss with your lead. Don't take this decision of your own. আমি চাপের মধ্যে আছি, ডেটা তৈরি করতে পারছি না, see all data true করে লিখে দিলাম টেস্ট ক্লাস। Don't ever do that. বিকজ এই সি অল ডেটা ট্রুটা তোমার বিভিন্ন জায়গায় ইস্যু ক্রিয়েট করবে, প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে? এনভায়রনমেন্টের সমস্ত ডেটা যদি উঠে আসে তাহলে সেটা কিন্তু খুব প্রবলেমেটিক জিনিস। তো আইডিয়ালি ডোন্ট ইউজ ইট। এটা কখন আমাদের ইউজ করতে হয়? যখন আমার এরকম কোনো ভ্যালু আছে ইন্টিগ্রেশন বা এরকম কোনো একটা ক্ষেত্রে যেখানে আমাকে স্পেসিফিক্যালি কোনো একটা ইউজারকেই তুলতে হবে, একটা স্পেসিফিক ইউজার। ঠিক আছে? যেটা আমি আলাদা করে আমার টেস্ট ডেটায় ক্রিয়েট করতে পারবো না। টেস্ট ডেটার মধ্যে কিন্তু আমি ইউজারও ক্রিয়েট করতে পারি, সেটাও আমি আসবো। আমি পারছি না, একমাত্র ওই ইউজারটা দিয়েই আমায় কাজটা করতে হবে। অনলি ফর দ্যাট মেথড মেক সি অল ডেটা ট্রু, অ্যান্ড তার সেটা যদি তুমি করো তাহলে বাকি ক্ষেত্রে সি অল ডেটা ফলস তোমায় করতে হবে। অন্যান্য সব মেথডের জন্য তোমাকে এখানে সি অল ডেটা ফলস করতে হবে। বোঝা গেল? তো সি অল ডেটা ট্রু করার অনেক ডিফিকাল্টি আছে। এটা স্পেসিফিক্যালি কোনো স্পেসিফিক সিনারিওতে ইউজ করতে হতে পারে, সেটা প্রচন্ড মানে খুবই মানে মানে ওয়ান্স ইন এ ব্লু মুন সিনারিও, এবং সেটা করবার আগে অলওয়েজ ডিসকাস উইথ ইয়োর লিড that I need to use C all data true for this class and this is the justification. ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে run as। হোয়াট ইজ রান অ্যাজ, এটাও তোমাদেরকে পাঠিয়ে রাখি। এই জিনিসগুলো প্রাইমারিলি তোমাদেরকে দেখতে হবে এবং বেস্ট প্র্যাকটিস যেটা তোমাদের বলেছি সেই বেস্ট প্র্যাকটিস ফলো করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ রান অ্যাজ? রান অ্যাজ ইউজার হচ্ছে আমার যদি এরকম সিনারিও থাকে যেটা আমার মানে নর্মালি আমি যখন টেস্ট ক্লাস এক্সিকিউট করছি তখন ও কি করবে, ও সিস্টেম মোডে এক্সিকিউট করে দেবে। ঠিক আছে? কিন্তু আমাকে যদি একটা স্পেসিফিক অপারেশন একটা স্পেসিফিক প্রোফাইলের ইউজারের জন্য ক্রিয়েট করতে মানে এক্সিকিউট করতে হয়, ঠিক আছে, যদি আমাকে সেটা করতে হয় তাহলে আমি কি করব? মানে ধরে নাও আমার একটা স্পেসিফিক প্রোফাইল আছে সেলস ইউজার, এবং সেই সেলস ইউজার প্রোফাইলের জন্যই আমি যে লজিকটা লিখেছি সেটা ওই সেলস ইউজার প্রোফাইলের থেকেই আমাকে জিনিসটাকে টেস্ট করতে হবে যে সেটা প্রপারলি কাজ করছে কিনা। তাহলে আমি কি করব? আমাকে সেই ইউজার প্রোফাইলটাকে আগে তুলতে হবে। ঠিক আছে? দিয়ে দেখো এখানে এই প্রোফাইলটা তোলা আছে, সেই প্রোফাইলের থেকে আমাকে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। আইডিয়ালি আই উইল বি ক্রিয়েটিং হিয়ার মানে in my test class I will create one user of that profile। ঠিক আছে?
তারপরে যে ইউজারটা ক্রিয়েট করলাম সিস্টেম ডট রান অ্যাজ করে ব্র্যাকেটের মধ্যে সেই ইউজার ইনস্ট্যান্সটা দিলে তার ভেতরে গিয়ে আমি যদি মেথডটা লিখি বা মেথড কল করি, আমি যে মেথডগুলো মানে যে মেথডগুলো আমি অরিজিনালি অ্যাপেক্স ক্লাসে লিখেছি যেটাকে কভার করব, সেটাকে যদি আমি এর ভেতর থেকে কল করি তাহলে ও কি করবে, এই ইউজার কনটেক্সটে মানে যে ইউজারটা আমি ক্রিয়েট করেছি সেই ইউজারের কনটেক্সটে ও আলটিমেটলি এই জিনিসটা পারফর্ম করবে, এই লজিকটা পারফর্ম করবে। কনসেপচুয়ালি বোঝা গেছে হোয়াট ইজ রান অ্যাজ? স্যার বুঝতে পেরেছি, বাট আমি একটু কনফিউজ আছি। মানে এটা কি আমি পার্টিকুলার ওই প্রোফাইলে যখন কাজ বাজ করবো তখন ইউজ করবো নাকি? তুমি অ্যাপেক্স ক্লাসে একটা লজিক লিখেছো যেটা একটা স্পেসিফিক প্রোফাইলের জন্য তোমায় টেস্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। In that scenario, you will create one user of that profile এবং system.run as ইউজ করবে সেই সিনারিওটাকে কভার করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে স্পেসিফিক প্রোফাইলের জন্য তখন মানে পার্টিকুলার এইভাবে লিখতে হবে, মানে ওই Correct. প্রোফাইলের ডিটেলস দিয়ে তারপরে লজিকটা লিখতে হবে, তাই তো? রাইট। Okay. এখানে নেস্টেড করেছে, নেস্টেড জেনারেলি আমাদের খুব কম ক্ষেত্রে লাগে, আমি এটা আপাতত কভার করছি না, বাট আমার মনে হয় বেসিক যা যা আমার বলার কথা ছিল বা বলার দরকার ছিল সেগুলো আমি কভার করেছি। এবার তোমরা আমাকে বলো যে কে কোথায় কোন ধরনের সিনট্যাকটিক্যাল বা অন্য কোনো ইস্যু ফেস করছো, সেটা তাহলে আমরা দেখি। হ্যালো, হ্যাঁ সোমনাথ বলো। বলছি সাপোজ ধরুন দুটো আমার পাবলিক ক্লাস আছে, হুম। একটা ক্লাস থেকে হচ্ছে গিয়ে মেথড নিয়ে আমি আরেকটা ক্লাসে কল করছি। ঠিক আছে, একটা ক্লাসের থেকে আপনি আরেকটা ক্লাসের মেথড কল করছেন। হ্যাঁ, তবে Okay. দুটো ক্লাস বানিয়েছি আমি। আচ্ছা, হুম। টেস্ট ক্লাস বানাতে গেলে কি দুটোর জন্য বানাতে হবে টেস্ট ক্লাস, না একটার জন্য বানাতে হবে? আইডিয়ালি আপনার যদি একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে মেথড কলড হয় তাহলে যেটা কলিং ক্লাস মানে কল্ড ক্লাস নয়, মানে যেখান থেকে আপনি অন্য ক্লাসটা কল করছেন সেই ক্লাসের জন্য চাইল্ডটা ধরলাম আমি। হ্যাঁ, যে সেই ক্লাসের জন্য আমার টেস্ট ক্লাসটা লিখলেই হয়ে যায়, কারণ আমি একটা মেথড যখন কল করব সেই ক্লাসে সে তো ইন্টারনালি অন্য ক্লাসের মেথডটাকে কল করে নেবে। মানে চাইল্ড ক্লাসে যেটা আছে সেটাকেই আমি হচ্ছে টেস্ট ক্লাস বানাই হিসেবে। না, পেরেন্টের মধ্যে ধরুন একটা হচ্ছে মেথড লেখা আছে সাম, ঠিক আছে, আমি আর একটা হচ্ছে কি ক্লাস বানিয়েছি পাবলিক ক্লাস, তার মধ্যে আমি সামটাকে কল করছি। ও ঠিক আছে। আচ্ছা, তাহলে তো এটা আপনার চাইল্ড ক্লাস হলো, ওটা তো পেরেন্ট ক্লাস। হ্যাঁ, যেখানে হচ্ছে মেথডটা আছে ওটা পেরেন্ট। হ্যাঁ, আপনি যেখানে অ্যাডটা সামের ভেতরে যেখানে আপনি সাম বা সাম ওয়ান যেটাকে আপনি এ প্লাস বি করছি আমি সাপোজ এ প্লাস বি করছেন, পেরেন্ট যেখান থেকে আপনি ওই সামটাকে কল করছেন বা ইনিশিয়াল, ইনহেরিটেন্স ধরুন না, ইনহেরিটেন্স যেটা পেরেন্ট একটা চাইল্ড আছে। এবারে হচ্ছে কি তাহলে জাস্ট পেরেন্ট যেখান থেকে আমার মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে আবার একটু কনসেপ্টটা উল্টো হয়, সেটা হচ্ছে যে আমার প্রাইমারি বহু ক্ষেত্রেই যেটা হয় যে আমার সমস্ত মেথড বা সমস্ত জিনিস পেরেন্টের মধ্যে ডিফাইন্ড থাকে না, আমার চাইল্ডের মধ্যে ডিফাইন্ড থাকে, কারণ চাইল্ড থেকে আমি পেরেন্টকে অ্যাক্সেস করি, রাইট? সেখানে আমি চাইল্ডের জন্য টেস্ট ক্লাস লিখলেই হবে, ও পেরেন্টটাকে ইন্টারনালি কল করে নেবে। আচ্ছা, মানে কোড কভারেজ তারে দুটোরই একসাথে হয়ে যাবে হিসেবে। একদম আচ্ছা, তাই হওয়ার কথা, লজিক্যালি তো সেটাই আপনার হওয়ার কথা। আপনি যদি একটা জায়গা থেকে আরেকটা মানে আপনার একটা ক্লাস আছে ক্লাস এ আর একটা আছে ক্লাস বি, আপনি ক্লাস এ এর মধ্যে লিখেছেন সাম আর ক্লাস বি এর মধ্যে লিখেছেন এ অ্যাড সাবট্রাক্ট ব্লা 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 ব্লা, ঠিক আছে? সামের মধ্যে আপনি কি করছেন, একটা স্ট্রিং নিচ্ছেন এবং তার সঙ্গে দুটো ভ্যালু নিচ্ছেন। স্ট্রিং এর ভ্যালু যদি অ্যাড হয় তাহলে আপনি চাইল্ড ক্লাসের অ্যাডটাকে কল করছেন, যদি সাবট্রাক্ট হয় তাহলে সাবট্রাক্টটাকে কল করছেন। তাহলে যে ক্লাসের মধ্যে আপনি ওই সাম মেথডটা লিখেছেন যেটা ইন্টারনালি অন্য ক্লাসের মেথডটাকে কল করে নিচ্ছে, সেই ক্লাসটা টেস্ট ক্লাস লিখলেই আপনার হয়ে যাবে। আচ্ছা, মানে দুটোই তাহলে কভার হয়ে যাবে অটোমেটিক। কারেক্ট। আচ্ছা, যে ইউনিটে আমরা যেরকম করতাম না, মানে অলমোস্ট সিমিলার, অনেকটা সিমিলার আর কি।
ঠিক আছে, আর কার কি কোয়েশ্চেন আছে বা এরার বা ইস্যু আছে সেটা বলো, নাকি তোমরা আর একদিন টাইম নিয়ে সেগুলো দেখে এসে পরের দিন ইস্যুগুলো বলবে? পরের দিন কিন্তু আমি সিনট্যাক্স দেখতে চাই, মানে এখনো অবধি যা যা ক্লাস আমরা লিখেছি সেই সবকটা ক্লাসের টেস্ট ক্লাস আমি দেখতে চাই। স্যার রেজাল্টের মধ্যে যেটা বলছিলাম যে আমাদের রেজাল্ট থাকছে ডিজায়ার্ড রেজাল্ট, যেটা আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট, আর একটা স্ট্রিং থাকছে। ওই স্ট্রিংটা কি বোঝাচ্ছে, মানে স্ট্রিংটা স্ট্রিংটা কেন একটা ইউজ মেসেজ করছে? পাস করে, স্ট্রিংটা একটা মেসেজ পাস করে, আমি বলে দিচ্ছি ওটা। সিস্টেম অ্যাসার্টের ওই স্ট্রিং এর এক্সাক্ট ডেফিনিশনটা বলে দিচ্ছি। সিস্টেম অ্যাসার্ট স্ক্রিন শেয়ার করছি না প্রথম কথা, দিস ইজ অপশনাল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, যদি আমার কোথাও এরার আসে, তাহলে আমি যদি কোনো কাস্টম মেসেজ এখানে রিটার্ন করাতে চাই, কাস্টম মেসেজ রিটার্নড অ্যাজ পার্ট অফ দ্য এরর মেসেজ, তাহলে সেই মেসেজটাও এখানে রিটার্ন করবে। বুঝা গেল? আমি যদি এটা না ইউজ করি তাহলে প্রবলেম হবে না টেস্ট ক্লাস রান করতে? এটা অপশনাল, আগেই লেখা আছে তো অপশনাল। আচ্ছা আচ্ছা, এই আর্গুমেন্টটাই অপশনাল, এটা তো একটা মেথড, ইন্টারনাল একটা মেথড, একটা স্ট্যাটিক মেথড, ঠিক আছে, যেটা সিস্টেম ক্লাসের মধ্যে লেখা আছে। তো সিস্টেম ক্লাসের মধ্যে যেটা লেখা আছে বলেই এটা আমার সিস্টেম ডট অ্যাসার্ট ইকুয়ালস করতে হয়। প্রথম হচ্ছে আমি কি এক্সপেক্ট করছি, সেকেন্ড হচ্ছে কোনটা আমার অ্যাকচুয়াল, ঠিক আছে। এই সিকোয়েন্সিংটা অনেকের গড়বড় হয়, মানে ভাবতে অসুবিধা হয় যে আমি প্রথমে কি দেবো, প্রথমে কি অ্যাকচুয়াল ভ্যালুটা দেবো, না প্রথমে হচ্ছে আমি কি এক্সপেক্ট করছি। মানে ওই ফারেনহাইটের কনসেপ্টটা সবসময় মাথায় রাখবে যে আমি 70 ডিগ্রি ফারেনহাইট দিলে আমার সেলসিয়াসে সেটা কত আসার কথা, সেটা আমি দরকার হলে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবো, দিয়ে আমি এক্সপেক্টেড রেজাল্টটা আগে দেবো, আর তারপরে আমার মেথড থেকে কোন ভ্যালুটা রিটার্ন হচ্ছে সেটা আমি সেকেন্ডে দেবো, তারপরে আমি একটা মেসেজ পুট করতে পারি, মানে দ্যাট ইজ আপ টু মি। স্যার না অ্যাসার্ট নট ইকুয়ালস কি নেগেটিভ সিনারিওর জন্য ইউজ করব? অ্যাসার্ট নট ইকুয়ালস, হ্যাঁ, ওই অ্যাপেক্স টেস্ট ক্লাস বেস্ট আচ্ছা, হ্যাঁ প্র্যাকটিস নট যেটা ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিলেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি সারা জীবন এক্সক্লামেশন ইউজ করেছি, নট ইকুয়ালস আমি খুব কম ইউজ করেছি, কিন্তু এটা নেগেটিভ সিনারিও কভার করার জন্য ইউজ করা যেতে পারে, বা জেনারেলি নট ইকুয়ালস ইউজ করতে হয় না আমাদের, মানে আমাদের বহু ক্ষেত্রেই এই সিনারিওটাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করি। বাট ইয়েস, ইউ ক্যান ইউজ নট ইকুয়ালস, মানে তুমি নেগেটিভ সিনারিও কভার করার জন্য নট ইকুয়ালস ইউজ করতে পারো। আসলে এই নট ইকুয়ালসটা না মানে বড্ড ভেগ একটা ভ্যালু, এটা তোমার মানে আমি জাস্ট একটা অ্যাকাউন্টে একজনের মানে একটা নেম পাস করালাম রাম, আর তারপর নট ইকুয়ালস এর মধ্যে লিখলাম অন্য যা ইচ্ছে, মানে ওটা একটা ইউনিভার্সাল সেট হয়ে যায় সেক্ষেত্রে। তো নট ইকুয়ালস আমরা খুব কম ক্ষেত্রে কম সিনারিওতে ইউজ করি। এই জাস্ট সিস্টেম ক্লাসটা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কি কি আছে, মানে এর মধ্যে বহু জিনিস আছে যেগুলো তুমি এখান থেকে মানে এখন বুঝবে না, মানে ইজ ফিউচার, ইজ কিউএবল, এই জিনিসগুলো ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। নাও হচ্ছে ডেট টাইম রিটার্ন করে জিএমটি তে, টুডেটা আজকের ডেট রিটার্ন করে, এরকম বহু মেথড আছে এর মধ্যে। হ্যালো, হ্যাঁ
বলুন। বলছি যেখানে দেখলাম ওই স্টার্ট টেস্ট যেখানে শুরু হচ্ছে, গিভস ডেভেলপার এ নিউ সেট অফ গভর্নার লিমিটস, এইটার হ্যাঁ, মানেটা কি আমি কি বুঝি? সেলসফোর্সের হোয়াট আর দ্য গভর্নর লিমিটস অফ সেলসফোর্স ইন অ্যাপেক্স, এটা আমি অনেকদিন আগে বলেছিলাম। গভর্নর হ্যাঁ, ডিএমএল 150 খানা নেয়, কোয়ারি 200 খানা, মানে এরকম কিছু একটা আছে গভর্নর ইন লিমিটস এর মধ্যে। সেলসফোর্স অ্যাপেক্স আমি পাঠিয়ে দিচ্ছি। এই গোটা লিস্টটা মুখস্থ করতে হবে না, কিন্তু এটা একটু ভালো করে দেখে রাখবেন। এটা সবার জন্যই, সবাই এটা একটু ভালো করে দেখে রাখবে। আমি গ্রুপে দিয়ে দিলাম কি কি আমার গভর্নর লিমিট আছে, সেটার একটা লিস্ট সেলসফোর্স প্রোভাইড করে, অ্যাপেক্স গভর্নর লিমিট। সেই প্রত্যেকটা গভর্নর লিমিটকে ও রিসেট করে যখন আমার নতুন স্টার্ট টেস্ট পায়। মানে বুঝলাম। সাপোজ ধরুন কোনো একটা ক্লাস লিখেছি যেখানে সাপোজ ধরুন 200 খানা অ্যাকাউন্ট আমি ইনসার্ট করছি, অ্যাকচুয়াল হ্যাঁ, গভর্নর লিমিট অনুযায়ী হচ্ছে 150-এর বেশি আমি করতে পারবো না। না কেন পারবো না? আমি সবকটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে ইনসার্ট করবো কেন? এরকম যদি সিনারিও থাকে আমি সেখানে বাল্ক ইনসার্ট করব, একটা লিস্টের মধ্যে নেব, সেই লিস্টটাকে ইনসার্ট করব, আমি একটা একটা করে ইনসার্ট করব না তো। ও তাহলে তো লজিক্যালি আমি কোনোদিনই করতে পারবো না কাজটা। আচ্ছা, ঠিক আছে, এবার এটা হতে পারে যে আমার একটা ট্রিগার লেখা আছে বা একটা কোনো অপারেশন লেখা আছে, তার মানে একটা নয়, মাল্টিপল অপারেশন লেখা আছে একটা সিনারিও, যেখানে আমার প্রত্যেকটা মানে ধরে নিয়ে আমি 100টা ফিল্ড আছে অ্যাকাউন্টে, 100টা ফিল্ডের ওপরে আমার কিছু ভ্যালিডেশন আছে প্রত্যেকটা ফিল্ডের ওপরে। তাহলে আমায় কি করতে হবে? প্রত্যেকটা ফিল্ডের ওপরে ভ্যালিডেশন আমায় আলাদা আলাদা করে আলাদা আলাদা মেথডে লিখতে হবে। ঠিক আছে, এবার এই 100টা ফিল্ডের মধ্যে, বা আমি ধরে নিই 200টা ফিল্ড আছে, 200টা ফিল্ডে আমি এরকম ভ্যালিডেশন লিখেছি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমার ডিফারেন্ট কোয়েরি বা আপডেট কিছু একটা থাকবে। ঠিক আছে, এবার এই 200টা মেথডকে যদি আমি একটা টেস্ট ক্লাস থেকে কভার করি বা একটা টেস্ট মেথড থেকে কভার করি, করতেই পারি, আমার কোনো মানে এরকম বাধ্যবাধকতা নেই যে প্রত্যেকটার জন্য আমায় আলাদা আলাদা করে টেস্ট মেথড করতে হবে, পুট করতে হবে। বাট যখন আমি এই টেস্টটা করছি, তাহলে আমার ওই 200টা মেথড যদি একসঙ্গে কল হয়ে যায়, যেটা আমার রিয়েল টাইম সিনারিওতে কোনোদিন একসাথে কল হতে পারে না লজিক্যালি, মানে আমি যদি সেরকম ভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করি, তাহলে আমার কি হবে, এখানে টেস্ট মেথডটা তো ফেল করে যাবে, কারণ গভর্নর লিমিট হিট করে যাবে। সেক্ষেত্রে আমার কি করার কথা, প্রত্যেকটা মেথডকে আলাদা আলাদা স্টার্ট টেস্ট আর স্টপ টেস্টের মধ্যে আমি লিখবো, যাতে প্রত্যেকবার গভর্নর লিমিটটা রিসেট হয়ে যায়। আচ্ছা, তার মানে একটা যখন আমি সাপোজ ধরুন একটা লিস্টের মধ্যে 200 খানা অ্যাকাউন্ট নিয়ে আমি একটা ইনসার্ট করছি, তার মানে এটা তাহলে মানে একখানাই আমার ইনসার্শন হবে ডিএমএল অপারেশন। কারেক্ট, সেটা একটাই ইনসার্ট অপারেশন, সেটা মানে সেখানে যদি 100টা 1000 খানা ইনসার্ট অ্যাকাউন্ট হয় অপারেশন, তাহলে হচ্ছে গিয়ে একটাই একটাই ক্যালকুলেট একটাই ইনসার্ট, হবে। একটাই আচ্ছা, ইনসার্ট। আমি ভাবছিলাম হয়তো প্রত্যেকটা হচ্ছে 1000 খানা, মানে হচ্ছে 1000 খানা ইনসার্শন না 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 অ্যাকাউন্ট। না, 1000খানা ইনসার্ট করতে মানে আপনি লজিক্যালি ভাবুন, আমি যদি কোনো একটা মানে নেটিভ ল্যাঙ্গুয়েজে কাজ করতে যাই, যদি আমায় এতবার করে একটা কানেকশন ওপেন আর ক্লোজ করতে হয়, এমনি ডেটাবেস শুয়ে পড়বে, মানে সম্ভবই নয় এটা। তার মানে যতগুলো আমার ডিএমএল অপারেশন থাকবে সবগুলোকে একটা করে স্টার্ট আর এন্ডের মধ্যে করাটাই বেটার। ডিএমএল অপারেশন নয়, আমার যদি মেথডের মধ্যে ডিএমএল অপারেশন থাকে, তার টেস্ট ক্লাস লেখার ক্ষেত্রে এটাকে আলাদা করে করা উচিত। যদি আমার মানে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ইউজার অ্যাকশনের ক্ষেত্রে যদি ওই ডিএমএল গুলো একসঙ্গে আসার কথা না হয়, মানে আমার আচ্ছা, যদি ইউজার অ্যাকশনে এরকম হয় যে ওগুলো সবকটা একসঙ্গে আসার কথা, তাহলে কিন্তু আমাকে একটা স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে লিখেই ওটা চেক করতে হবে যে আমার লিমিট হিট করে যাচ্ছে কিনা। মানে আমি লিখলাম একটা মানে দামড়া কোড লিখলাম একটা 10,000 লাইনের, এবার সেটা সেই মানে সেই গোটা কোডটা আমার ধরে নিন সেটা 3টে মেথড, এবং সেই 3টে মেথড আমার কনজিকিউটিভলি এক্সিকিউট করবে একটার পরে একটা, বা একটার থেকে আর একটা কলড আছে, বা লজিক্যালি ওগুলোকে আমি কোনোভাবে কল করাচ্ছি কোন একটা ইউআই সিস্টেম থেকে। তাহলে সমস্যাটা কি হবে, এই 3টে জিনিস একসঙ্গে কল হলে আমার গভর্নর লিমিট হিট করছে কিনা এটা বোঝার জন্য
সেক্ষেত্রে আমাকে কিন্তু এই মেথডটা মানে এই টেস্ট মানে এই মেথডগুলোর টেস্ট মেথড মানে টেস্টের ক্লাসের মধ্যে এটাকে একটাই স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে লিখতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমি যত লাইনের মানে ওই 10,000 লাইনের কোড 3টে আলাদা মেথড এবং 3টে মেথড মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ইউজার অ্যাকশনে কোনোদিনই ওই 3টে একসঙ্গে এক্সিকিউট করতে পারে না, ইন দ্যাট সিনারিও আমি 3টে আলাদা স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে লিখবো। আচ্ছা, এখানে গভর্নর লিমিটস আমি ডিএমএল এর জন্য লেখা আছে 150 খানা। সাপোজ ধরুন কোনো একটা আমি অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ইনসার্ট করছি, আমি সাপোজ ধরুন লুপে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, একটা করে অ্যাকাউন্টে আপনার ওই ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমি ইনসার্ট করছি। এবারে করতে করতে হচ্ছে কি আমার 150 ধরুন ক্রস করে গেল, তাহলে কি আপনি যদি এটাকে স্টার্ট টেস্ট আর এন্ডের মধ্যে লিখি মানে স্টপের মধ্যে লিখি, তাহলে কি এটা এক্সিকিউট হবে না? তার মানে 151 যখনই হয়ে যাবে তখনই কি এরর আসবে নাকি কি হবে? স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যে লিখুন আর বাইরের লিখুন, এটা সবসময় আপনাকে এরর দেবে। প্রথম কথা হচ্ছে মানে ভুলেও দুঃস্বপ্নেও কোনোদিন লুপের মধ্যে মানে এসওকিউএল অথবা ডিএমএল লিখবার কথা ভাববেন না, এটা হচ্ছে প্রথম কথা। মানে আমি এটা এক্সাম্পল কিভাবে এটা কাজ করি আমি। হ্যাঁ, আমি এক্সাম্পলের জন্য বলছি এবার যে এটা যখনই এরকম সিনারিও যদি হয় আপনার টেস্ট ক্লাসে, সেটা যদি একটা স্টার্ট টেস্ট স্টপ টেস্টের মধ্যেও হয় তাহলেও এটা ঝাড় খাবে। তার কারণ হচ্ছে স্টার্ট টেস্টের পরে তো আপনি একটা মেথডই কল করছেন, মানে সেই মেথডের মধ্যেই আপনি লুপের মধ্যে ওটা লিখেছেন, তার মানে ওই একটা মেথড এক্সিকিউট করতে গিয়েই ও গভর্নর লিমিট হিট করে যাবে। আচ্ছা, মানে যেহেতু ওখানে 150 খানার বেশি ট্রানজাকশন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কমপ্লেক্স বড় প্রজেক্টে এটা দেখতে পাই অনেক ক্ষেত্রে যে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ট্রিগার লেখা আছে এবং ট্রিগারের কোডই সব থেকে বড় হয়। অ্যাকচুয়ালি কোনো একটা অ্যাপেক্স ক্লাসের কোড এরকম ভাবে জেনারেলি বড় হয় না, বা মানে মাল্টিপল অ্যাপেক্স যেগুলো রিলেটেড ট্রানজাকশন সেটার ক্ষেত্রেও খুব কম এই সিনারিওটা হয়। এটা হয় হচ্ছে ট্রিগারের ক্ষেত্রে মোস্টলি। মানে কি হয়, লোকজন নিজের মতো করে একটা করে কোয়েরি করে নিয়ে তারপরে মানে ধরুন ওই 200টা আমার ফিল্ডের ওপরে মানে আমার একটা মানে ইয়ে করা আছে, অ্যাকাউন্টের 200টা ফিল্ড, প্রত্যেকটা ফিল্ডের ওপরে আমার একটা করে কন্ডিশন চেক আছে। আমি যদি সেটার জন্য 200টা মেথড লিখি আর প্রত্যেকটা মেথডে একবার করে মানে ইয়েটাকে কল করি, মানে অ্যাকাউন্টের ডেটাটাকে কল করি, তাহলে এমনিতেই আমি একটা বাজে ডিজাইনের কোড লিখছি। ঠিক আছে, মানে আইডিয়ালি কি হওয়া উচিত, এই গোটা জিনিসটা আমার একটাই জায়গা থেকে হওয়া উচিত, আমি ডেটাটাকে একবারই ফেচ করব, তারপরে তার জন্য যদি আমার আলাদা আলাদা মেথড লিখতে হয় আমি আলাদা আলাদা মেথড লিখবো, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে আমার এই ডেটাগুলোকে ফেচ করাটা উচিত নয়। আচ্ছা, মানে আমাদের সবসময় টার্গেট থাকবে নাম্বার অফ এসওকিউএল আমরা যতটা কমাতে পারি, নাম্বার অফ ডিএমএল আমরা যতটা কমাতে পারি যে কোনো কোড স্নিপেটের জন্য। অপটিমাইজ কোড অপটিমাইজেশনটা সেক্ষেত্রেই হয়। মানে একজন ধরুন মানে আজকে মোটামুটি 3 মাস 4 মাস বা 6 মাস একটা ট্রেনিং নিয়ে তারপর নিজের মতো করে লিখে টিখে যেরকমই কোড মানে যেরকমই প্রয়োজন হোক না কেন যে কোনো একজন ডেভেলপার একটা কোড নামিয়ে দেবে। কিন্তু একজন সিনিয়র ডেভেলপারের ভূমিকা এই জায়গায় যে কোডটাকে অপটিমাইজ করতে পারে, সেই ভালো কোডার যে কোড নাম্বার অফ লাইন্স কম লিখবে, সিম্পল কোড লিখবে, মাল্টিপল মানে লুপের মধ্যে লুপ লিখবে না, ঠিক আছে, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি যেটা হয় সেটা বাড়াবে না, এবং অপটিমাইজড কোড লিখবে ইন দ্য সেন্স যেখানে সে মিনিমাল নাম্বার অফ এসওকিউএল ইউজ করছে, মিনিমাল নাম্বার অফ ডিএমএল ইউজ করছে, ঠিক আছে, এবং কোড প্রত্যেকটা কোড স্নিপেট যেখানে যেখানে দরকার সেগুলোকে আলাদা আলাদা মেথডে প্রপারলি ব্রেক করেছে, কোডের রিউজেবিলিটি রয়েছে। এই জিনিসগুলো মানে আমার বেস্ট প্র্যাকটিস, কোডের বেস্ট প্র্যাকটিস যে যত ভালো ফলো করতে পারে, মানে ফলো করে কোড লিখতে পারে, সে তত ভালো ডেভেলপার। কেউ কিছু একটা বলছিলে বিকাশ বা শুভাপম, কেউ একজন। স্যার বলছিলাম আপনি যে বললেন না লুপের মধ্যে, যেমন সোমনাথা বলছিল লুপের মধ্যে ডিএমএল, যেটা এক্সাম্পলের জন্য বলছিল যে আপনি বলছেন ভুলেও করতে না, ওটা কি প্রবলেম হবে মানে যদি করি এরকম? গভর্নর লিমিট হিট করবে। প্রথম কথা হচ্ছে এটা এই কাজটা মানে আমি এক একটা করে রেকর্ড নিয়ে ইনসার্ট করছি, মানে আমি প্রথমত একটা খুব বাজে কাজ করছি, সেটা হচ্ছে
মানে কোনো একটা কাজ যেটা একবার হাতুড়ি মেরে হয়ে যাওয়া উচিত, সেটার জন্য আমি 100 বার হাতুড়ি মারছি। তো এমনিতেই সেটা একটা বাজে ডিজাইন। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে সেটা কমপ্লিটলি মানে গভর্নর লিমিট হিট করার জায়গা থাকবে যে কোনো সময়, এনি টাইম। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন? আর কারোর কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করব। একটাই জিনিস, এখনো অবধি আমরা যা যা ক্লাস লিখেছি সবকটা ক্লাসের টেস্ট ক্লাস পরের দিন লিখে আনবে। Without any excuse, I need all the test classes for all the classes which we have written till now. Done? ওকে স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ সোনাতা বলুন। আগের দিন আপনি ওই ডেটাবেস ডট ওই সেভ পয়েন্ট আর এগুলো নিয়ে আলোচনা করেছিলেন, কয়েকটা জায়গাতে একটা কনফিউশন আছে, আমি লিখতে গিয়ে কয়েকটা প্রবলেম হচ্ছে, ওগুলো একটু কি শেয়ার করে দেখাবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। আগের দিন যে অ্যাকাউন্টের সাথে আপনি কন্ট্যাক্ট ক্রিয়েট করতে দিয়েছিলেন, আমি ওটার উপরে লিখেছিলাম এটা ট্রাই আর ক্যাশ দিয়ে। ঠিক আছে, আমি এখানে একটা অ্যাকাউন্টের মধ্যে একটা ভ্যালিডেশন দিয়েছিলাম, কেননা ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে 10 ডিজিট যাতে হয়। ঠিক আছে, এখান থেকে আমার হচ্ছে গিয়ে এরার হবে, কন্ট্যাক্ট সেভ হবে না। ঠিক আছে, আমি লুপের মধ্যে ট্রাই কেস দিয়ে সেভ পয়েন্ট প্লাস হচ্ছে গিয়ে আমি ডেটাবেস ডট সেভ রেজাল্ট দিয়ে আমি করতে চাইছিলাম। আমি যখন এই চেকিং গুলো করছি না, সাপোজ ধরুন আমি এই সেভ রেজাল্ট সিএসআর, আমি যখন এই চেকিং গুলো করছি না, অ্যাকাউন্টটা একটা ইনসার্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার এগেনস্টে হচ্ছে গিয়ে আর একটা ভ্যালিডেশন আমার এখানে আছে, লাস্ট নেমটা ম্যান্ডেটরি কন্ট্যাক্টের জন্য। আমি ফার্স্ট নেম দিয়েছিলাম, তার মানে এখান থেকে আমার একটা এরার থ্রো করবে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, ফার্স্ট কেসের জন্য যদি আমি সেভ রেজাল্ট ইউজ না করি, ফার্স্ট কেসটার জন্য কি হচ্ছে, অ্যাকাউন্টটা ইনসার্ট হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে গিয়ে কন্ট্যাক্টটা ইনসার্ট হচ্ছে না, রোল ব্যাক হচ্ছে না অ্যাকচুয়াল। হ্যাঁ, তার কারণ আপনার ওই একটা লাইনে যদি আপনি সেভ রেজাল্ট ইউজ না করেন, ও কি করছে, ইনসার্ট করতে গিয়ে ঝাড় খাচ্ছে, কোডটা ওখানেই টার্মিনেট করে যাচ্ছে, কিন্তু অ্যাকাউন্টটা তো ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে কি করতে হবে, সেভ পয়েন্টটা রাখতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে, আর রোল ব্যাকটা রাখতে হবে আপনাকে ফাইনালির মধ্যে। কি বলেন আরো বললাম, যদিও ফাইনালির মধ্যে রাখাটা উচিত নয়, না সেটা করা যাবে না, ভুল বললাম। মানে আপনাকে সেভ পয়েন্টটা রাখতে হবে, যে সেভ পয়েন্টটা আপনি রেখেছেন এটা আপনি অ্যাকাউন্ট ইনসার্টের আগে রাখবেন। অ্যাকাউন্ট ইনসার্টের আগে তার মানে হচ্ছে কি এইখানে রাখতে হবে, ট্রাইয়ের ভেতরে? না, ট্রায়ের ভেতরে রাখার দরকার নেই, ট্রায়ের বাইরে রাখলেও হবে। ট্রায়ের বাইরে আছে, হ্যাঁ বাইরে আছে। এবার আপনার রোল ব্যাকটা কোথায় আছে, আপনাকে তো রোল ব্যাক করতে হবে। এখান থেকে রোল ব্যাক করাচ্ছি আমি ক্যাচের মধ্যে, আমি দেখাচ্ছি আমি প্রবলেমটা কোথায়। আমি এগুলোকে আপনার ক্যাচের মধ্যে ঢুকছে তো, ক্যাচের মধ্যে তো ঢুকছে না, ওই জন্য রোল ব্যাক করছে না। কেন ঢুকছে না আমি সেটা বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে আপনি ডেটাবেস ডট সেভ রেজাল্ট ইউজ করেছেন, তাহলে আপনাকে সেভ রেজাল্ট ইউজ করতে পারবেন না আপনার, কারণ সেভ রেজাল্ট ও কি করছে, ও তো ইন্টারনালি এররটাকে হ্যান্ডেল করে সেভ রেজাল্টের মধ্যে পুট তার করছে। মানে আমি যদি এটাকে ট্রু করে দিই তার মানে হচ্ছে কাজ হয়ে যাবে? না, ওটাকে ট্রু করলেও হবে না, আপনাকে ডেটাবেস ডট সেভ রেজাল্টটাকে হাটিয়ে দিয়ে শুধু ইনসার্ট মারতে হবে সেক্ষেত্রে। সেক্ষেত্রে কারণ আপনি তো এখানে কাস্টম ট্রাই এবং ক্যাচের মধ্যে দিয়ে এক্সেপশন হ্যান্ডলিংটা তো আপনি কাস্টম করছেন। ঠিক আছে, এবার ডেটাবেস ডট সেভ রেজাল্ট হলে কি করছে ও, ওখান থেকে, হ্যাঁ মানে এটা যদি আপনি এরকম করেন যে ওই
মানে এই ফলসের জায়গায় ট্রু করে দেন, তাহলে একটা কন্ট্যাক্টকেও ও ইনসার্ট করবে না, দ্যাট ইজ ফাইন। কিন্তু ও তো আপনার এক্সেপশনে ঢুকবেই না কোনোদিন, কারণ ও তো কোথাও এরার পাচ্ছে না, ও তো সেভ রেজাল্টের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে যা হওয়ার। আচ্ছা, আপনি এখান থেকে কাস্টম মানে যদি আপনার এটা ইজ সাকসেস না হয়, তাহলে আপনি দেখুন এখান থেকে কাস্টম থ্রো করছেন এক্সেপশন, তবে গিয়ে তো এক্সেপশনে ঢুকছে, আদারওয়াইজ তো এক্সেপ্ট মানে ক্যাচের ব্লকে ঢুকবেই না। এটা আপনাকে false- সেক্ষেত্রে না, না, database আমি একটা use চেক না করে করেছিলাম, শুধু আমি insert যখন use করতে হবে। না, না, আমি যখন এটাকে ট্রু করছি তখন হচ্ছে কি কিন্তু অলরেডি আমার এক্সেপশনে চলে আসছে। ডেটাবেস ডট সেভ রেজাল্ট দিয়ে আমি সেভ করছি ডেটাটাকে, ঠিক আছে। হুম। যখন আমি ট্রু করছি তখন হচ্ছে কি অ্যাকাউন্টও ইনসার্ট হচ্ছে না, কন্ট্যাক্টও ইনসার্ট হচ্ছে না। যখনই ফলস করছি তখন অ্যাকাউন্টটা ইনসার্ট হয়ে যাচ্ছে, কন্ট্যাক্টটা ইনসার্ট হচ্ছে না। ও আচ্ছা, তাহলে তখনও থ্রো মানে এরারটাকে এখানে ডাইরেক্টলি আপনাকে থ্রো করে দিচ্ছে। এটা আপনার সিম্পলি আপনি যখন মানে এই ধরনের কাজ করছেন, এটাকে যদি আপনি আলাদা করেই জিনিসটাকে চেক করতে চান, তাহলে আপনার সেক্ষেত্রে আর ডেটাবেস ডট ইনসার্ট দেওয়ার দরকার নেই। আপনি শুধু ইনসার্ট ইউজ করলেই তাহলে তখন এরারটা থ্রো করবে, এবং এরার থ্রো করলেই তখন আপনার ক্যাচে চলে যাবে। আর এটাকে ট্রু আচ্ছা। করলেও হতে পারে, ট্রু করলে যেটা হবে সেটা হচ্ছে অল আর নান। তার মানে হচ্ছে হয় ইনসার্ট করবে, আর তা না হলে কোনোটাই ইনসার্ট করবে না। এবার কোনোটাই যদি ইনসার্ট না করে তখন এরার থ্রো করছে। তারপর আর একটা কোশ্চেন আছে আমার, আমি সাপোজ ধরুন এখানে ফলস করলাম সেভ রেজাল্ট, এবারে হচ্ছে গিয়ে আমি এখানে এই কন্ডিশনগুলো চেক করছি, আমি যদি সাকসেস হয়, যদি না সাকসেস হয়, তাহলে এখান থেকে আমি এরারটাকে সেভ রেজাল্টের যে এরারটা যেটা থ্রো করবে সেটা আমি এক্সেপশনের মধ্যে দেখতে চাইছি, সেটা কিভাবে করা যেতে পারে? সেভ রেজাল্টের যে এরারটা, হ্যাঁ, আমি এক্সেপশনের মধ্যে এইখানে যে মেসেজটা দিচ্ছে গেট মেসেজের মধ্যে আমি ওটাকে দেখতে চাই। গেট মেসেজের মধ্যে তাহলে আপনি ওটাকে পাবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ওটাকে একটা কাস্টম এক্সেপশন করুন, লিখুন কাস্টম এক্সেপশন ক্লাস লিখুন, আর সেইটাকে ক্যাচের মধ্যে ওই কাস্টম এক্সেপশন ক্লাসটাকে ইউজ করুন। আর ওখান থেকে আপনি যখন এক্সেপশনটা হচ্ছে তখন ওই ডাইরেক্ট এক্সেপশনটাকে উইথ মানে ওই সেভ রেজাল্টের মধ্যে যে মেসেজটা আছে সেই মেসেজটাকে পাস করিয়ে দিন। আমি সেটা করে এইভাবে করেছিলাম, এই ডিএমএল এক্সেপশন। এখানে আপনি এটা তো ডিএমএল এক্সেপশন, ডিএমএল এক্সেপশনের মধ্যে আপনি যে মেসেজটা দিয়েছেন সেই মেসেজটাই আসবে ওখান থেকে। ওখানে মানে এই হার্ড কোডেড মেসেজের বদলে আপনি ওই মানে সেভ রেজাল্টের মধ্যে যে মেসেজটা আসছে, যে মেসেজগুলো আপনি এখানে পার্স করছেন, সেটাকে ডাইরেক্টলি এর মধ্যে পুট করে দিন, তাহলে হয়ে যাবে। সেভ রেজাল্টের মধ্যে যে মেসেজটা আসছে তার মানে তো লিস্ট পাস করাতে হবে, ও তো অনেক টাইপের মেসেজ হয়, ওটা তো হচ্ছে গিয়ে। হ্যাঁ, আপনাকে তা না হলে নিজেকে ওটাকে পার্স করে প্রত্যেকটাকে কনক্যাটিনেট করে একটা আলাদা করে মেসেজ জেনারেট করতে হবে। মানে এইভাবে আমি এইটা ধরুন একটা মেসেজ আছে, আমি এটা সেভ, এটা ট্রাই ক্যাচ দিয়ে করিনি, আমি এটা সেভ দিয়ে করেছিলাম, মেসেজটাকে থ্রো করেছিলাম ডেটাবেস ডট সেভ রেজাল্ট দিয়ে। এই যে গেট এরার করছে এটাকে একটা স্ট্রিং এর মধ্যে কনক্যাটিনেট করে নি। আচ্ছা, দিয়ে ওইটাকে পাস করে দেবো। আচ্ছা, দিয়ে ওটাকে পাস করিয়ে দিন। আমি এখানে হচ্ছে কি, হ্যাঁ আচ্ছা, দিয়ে ওটাকে ক্যাচে পাস করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ওটাকে পাস করিয়ে দিন। তা না হলে ওটা কি হবে, ও তো আপনাকে স্ট্রিং হিসেবেই নেবে না, তো রিটার্নটাই স্ট্রিং। তার মানে আমি যদি ট্রাই ক্যাচের মধ্যে করি তাহলে হচ্ছে গিয়ে ডেটাবেস ডট সেভ পয়েন্ট দিয়ে আমি কাজ করবো না, ডাইরেক্ট হচ্ছে ইনসার্ট করবো, তাই বলছি। যদি আপনি ট্রাই ক্যাচের মধ্যে কাজটা করেন, ডাইরেক্টলি ইনসার্ট করতে পারেন যদি আপনি ক্যাচের মধ্যে থেকে কিছু হ্যান্ডেল করতে চান। আর যদি সেটা না চান তাহলে আপনি এরম ভাবেও করতে পারেন যেরম ভাবে করেছেন। আইডিয়ালি আমরা সবসময় বলি বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডেটাবেস ডট সেভ রেজাল্টটাকে ইউজ করা, এবং রেজাল্ট যেটা আমরা পাচ্ছি সেটাকে পার্স করা, মানে ইজ সাকসেস দিয়ে যেভাবে আপনি পার্স করেছেন, মানে এইভাবে হচ্ছে কি এরারটাকে হচ্ছে কি লুপে ঘুরিয়ে এটা কারেক্ট। আচ্ছা, এই মেসেজটাকে তোলো, এইটাকে আমি প্যারামিটার হিসেবে হচ্ছে গিয়ে পাঠাবো গিয়ে আমি ক্যাচের মধ্যে। হ্যাঁ, পাঠিয়ে দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ওটাকে অবশ্যই এখানে যেটা আমি হার্ড কোড করেছি সেইটাকে আমাকে পাঠাতে হবে। আপনি ওই স্ট্রিংটাকে পাস করিয়ে দেবেন তখন। হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম।
ঠিক আছে, এটাই আমার প্রবলেম হয়েছিল। আচ্ছা, এইভাবে লেখাটা কি ঠিক? বেসিক্যালি লুপের মধ্যে ট্রাই করে তার মধ্যে হচ্ছে ক্যাচ, এটা কি অ্যাকচুয়াল না, এরকম ভাবে লেখা উচিত নয়। লুপের মধ্যে ট্রাইটা? আইডিয়ালি এরকম ভাবে কখনোই লেখা উচিত নয়। যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনি লুপের মধ্যে আগে যে ডেটাটা সেট করছেন সেই ডেটাটাকে আগে সেট করে নিন। লুপের মধ্যে আপনাকে ইনসার্ট স্টেটমেন্টটাকে ট্রাই এর মধ্যে রাখুন না শুধু। আপনার তো মানে প্রত্যেকটা, আমি তো ইনসার্টটাকে তো ট্রাই এর মধ্যে রেখেছি। হ্যাঁ মানে এটাকে আপনি তাহলে কি করে করবো? লুপের মধ্যে ইনসার্ট করেছেন, লুপের মধ্যে ইনসার্ট করাটা উচিত নয়। না না, এই লজিক এই ক্ষেত্রে অ্যাকচুয়াল যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে ওই নামে একটা হচ্ছে কি আমার কন্ট্যাক্ট ক্রিয়েট হবে, এটাকে তাহলে কিভাবে করবেন? প্রথমে আপনি একটা লিস্টের মধ্যে অ্যাকাউন্ট গুলোকে পুট করুন, দিয়ে লিস্টটাকে ইনসার্ট করুন। করে দিলাম। লিস্টটাকে যখন আপনি ইনসার্ট করবেন নরমালি ওই লিস্টের মধ্যেই আপনি ওই অ্যাকাউন্টের আইডিটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আচ্ছা, ওটাকে আবার লুপ দিয়ে তুলে আবার এবার লুপ দিয়ে ওটাকে ঘুরিয়ে আপনি কন্ট্যাক্ট গুলোকে প্রিপেয়ার করে নেবেন একটা কন্ট্যাক্টের লিস্ট হিসেবে, তারপরে সেটাকে ইনসার্ট করবে। বুঝেছি, মানে আচ্ছা তার মানে তো হ্যাঁ মানে এটা আপনি যেটা করেছেন এটা কোড লেখার জন্য মানে মানে মাথায় আর কি কোডটাকে ভাবার জন্য ইজি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি নট বেস্ট প্র্যাকটিস। অ্যাকাউন্ট গুলোকে আগে একটা ইনসার্ট করে দিয়ে সেই লিস্টটা নিয়ে সেই লিস্ট অনুযায়ী হচ্ছে গিয়ে আমি লুপ ঘুরিয়ে আমি কন্ট্যাক্টটাকে বানিয়ে নেবো, যে আবার কন্ট্যাক্টটাকে ইনসার্ট করবো। কারেক্ট, সেইখানে ট্রাই কেসটা আমি কাজে লাগাবো ইনসার্শন। কারেক্ট। অ্যাকাউন্ট যখন আপনি ইনসার্ট করছেন তখনও সেটা ট্রাই ক্যাচের মধ্যেই থাকা উচিত। ঠিক আছে, এটাই আমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু ট্রাই করে দেখবো। হ্যাঁ ঠিক আছে, মানে দিজ আর দ্য ভেরি মানে বেসিক, প্রথম যখন শুরু করা হয় এই ধরনের ইস্যু ফেস করারই কথা। আপনি করেছেন সেই জন্য প্রবলেম গুলো ফেস করেছেন। ঠিক আছে, ওকে, নো ইস্যু। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে স্টপ করি।